ক্লাস 12 যে কস্ট ট্যাক্স সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে কস্ট ট্যাক্সের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। বিগত বছরগুলোতে এক্সামে যেই কোশ্চেনগুলো এসেছিল এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো মতো করে যাবে। এছাড়াও আমাদের চ্যানেলের প্লেলিস্টে বাকি এমসিকিউ গুলো তো করে দেওয়া আছে, ঠিক আছে? তো এইগুলোই এখন করব, ঠিক আছে? তো দেখো এই এমসিকিউ গুলো আমরা করাচ্ছি, তো কোনো সমস্যা নেই, কোশ্চেনগুলো খুব ইজি কোশ্চেন, ঠিক আছে? তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, আর একটা কি রিডিউস সিলেবাস ওয়াইজ, ঠিক আছে? কস্ট থেকে তোমাদের লেবার আছে আর ট্যাক্সের থেকে দুটো চ্যাপ্টার আছে, একটা হাউস প্রপার্টি আছে আর ক্যাপিটাল থেকে তিনটে চ্যাপ্টারের উপর এমসিকিউ বলছে, তিন চ্যাপ্টারে তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে? বলছে নরমাল ওয়েজ রেট পার আওয়ার লেবার থেকে দিয়েছে, ঠিক আছে? এখানে পাঁচটা কোশ্চেন লেবারের প্রকার। নরমাল ওয়েজ রেট পার আওয়ার ইজ ₹30। এখানে অ্যানসারটা আমি এখানে করছি, সলিউশন লিখছি, ঠিক আছে? বলছে নরমাল ওয়েজ রেট পার আওয়ার ₹30, ঠিক আছে? তার মানে আর বলে দিয়েছে 30। দেখো এত বেশি এমসিকিউ, তো এমসিকিউ তোমাকে রাইট মারতে হবে না, সুতরাং মাথায় রাখবে। তো এখানে বেশি ডিটেইলসে লেখার দরকার নেই, জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেট 30 টাকা করে বলেছে পার আওয়ার। স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম এলাও বলে দিয়েছে 48, টিএ বলেছে 48 ঘন্টা। টাইম সেট 8 ঘন্টা মানে টিএস বলে দিয়েছে তোমার 8 ঘন্টা। বলেছে বোনাস বের করো হেলসের নিয়মে। বোনাস বের করতে বলেছে, মাথায় রাখবে, ওয়েজেস বের করতে পারেনি, বোনাস বের করতে বলেছে হেলসের নিয়মে। বোনাস বের করার নিয়মটা কি? কার নিয়মে করছি? হেলসের নিয়মে। বোনাস বের করার নিয়ম হচ্ছে তোমার 50% ইনটু টিএস ইনটু আর। 50% মানে 1/2। টিএস কত? এই অঙ্কে দেখো টিএস বলেছে 8 আর রেট বলেছে 30, তাহলে কত হচ্ছে? 2 কে 8 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4 আর 30 মানে 120 টাকা হচ্ছে তোমার বোনাস। হয়ে গেল অ্যানসার। এখন এই অঙ্কটা যদি তোমাকে রোয়ানে দেয়, এটা তো করলাম হেলসে, সাপোজ এই অঙ্কটাই তোমাকে রোয়ানে দিল, সেক্ষেত্রে নিয়মটা কি? আর পরীক্ষায় এমসিকিউ তে ফর্মুলা তোমরা পড়ে যাও, পরীক্ষায় ফর্মুলা দিতেই পারে যে হেলসের ক্ষেত্রে হেলসের বোনাসের ফর্মুলাটা করো, তখন তুমি বলবে 50/100 ইনটু টিএস ইনটু আর, ঠিক আছে? বা কখনো কখনো এরকম বলতে পারে হেলসেতে কত পার্সেন্টেজ বোনাস পাওয়া যায়, অনেকগুলো পার্সেন্টেজ দিয়ে দিল, তখন তোমাকে বলে 50%, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, হেলসে ওয়্যার যদি বলে সেক্ষেত্রে 33% ছিল, ঠিক আছে? 33%, তো এটা মাথায় রাখবে। আচ্ছা, এটাই যদি রোয়ানে বলতে বলে বের করতে, তখন কি করে করবো? ফর্মুলাটা হবে, সেক্ষেত্রে হবে টিটি বাই টিএ ইনটু টিএস ইনটু আর। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, দেখো হেলসেতে এখানে টিএস ছিল, এখানেও টিএস, এখানে আর ছিল, এখানেও আর, শুধু চেঞ্জ এখানে 50% আর এখানে টিটি বাই টিএ, ঠিক আছে? তো টিটি কত? টিটি কোশ্চেন বলে এটা বের করে নেব। দেখো টাইম, দেখ আমি এখানে করে দিচ্ছি, টিএস বের করার ফর্মুলা কি? টিএ মাইনাস টিটি। এটাও কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? টিএস বের করার ফর্মুলা কি? টিএ মাইনাস টিটি, ঠিক আছে? তো টিএ মাইনাস, ধরো পরীক্ষায় তাহলে এটাই দিয়ে দিল, ধরো এইটুকুই দিয়ে দিল, বললো তোমাকে বলে দিল টিএ 48, ঠিক আছে? টিএস 8, তাহলে টিটি কত? তো বের করতে পারবো, জাস্ট লিখে দিলাম। তাহলে কি হবে? 48 মাইনাস 8 হচ্ছে টিটি, তাহলে টিটি কত হলো? 40। টিটি হয়ে গেল তোমার 40। তাহলে এখানে লিখবো টিটি হচ্ছে 40 আর টিএ তো তোমার বলেই দিয়েছিল কত? 48। টিএস 8 আর রেট হচ্ছে তোমার 30। যদি এটা রোয়ানে বের করতে বলতো তাহলে তার অ্যানসার কত দাঁড়াতো? 40 ইনটু 8 ইনটু 30 ডিভাইডেড বাই 48। যদি এটা বলতো রোয়ানের ক্ষেত্রে বোনাস হয়ে যেত 200, এই অঙ্কটায় রোয়ানের ক্ষেত্রে বোনাস হয়ে যেত 200। তাহলে এক নম্বর অঙ্কটা হয়ে গেল। তো তোমরা টুকে নেবে এক নম্বরটা, বোঝা গেল কি হলো? আমি পুরো পার্ট জুড়ে করিয়ে দিচ্ছি, পুরো পার্ট জুড়ে করিয়ে দিচ্ছি। একে পর করব কি? 2 নম্বর বলেছে অবজেক্টিভ অফ টাইম বুকিং, না? হ্যাঁ, টাইম বুকিং। তো তোমাকে বলেছে টাইম বুকিং এর অবজেক্টিভস মানে টাইম বুকিং এর উদ্দেশ্যগুলো লেখো। তো এখানে যা যা পয়েন্ট ছিল পয়েন্টগুলো বলে দিচ্ছি। 2 নম্বর টাইম বুকিং এর অবজেক্টিভ যদি বলে তাহলে তুমি কি লিখবে? ইভ্যালুয়েট লেখো, ইভ্যালুয়েট পারফরম্যান্স অফ ওয়ার্কার, ইভ্যালুয়েট পারফরম্যান্স অফ ওয়ার্কার
ঠিক আছে, একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, আর একটা পয়েন্ট লিখবে ডিটারমিনেশন অফ আইডিয়াল টাইম, ডিটারমিনেশন অফ আইডিয়াল টাইম 3, ঠিক আছে, প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, প্রপার ইউটিলাইজেশন অফ টাইম। তো তোমাকে কোশ্চেন করেছিল কি টাইম বুকিং এর অবজেক্টিভস গুলো লেখো। তো তোমার অপশন এই তিনটে অপশনে দিয়েছিল। টাইম বুকিং এর যে অবজেক্টিভ আছে, প্রথম দেখো এটা একটা পয়েন্ট, এই ইভ্যালুয়েট পারফরম্যান্স অফ ওয়ার্কার, ওয়ার্কারদের পারফরম্যান্স গুলো ইভ্যালুয়েট করবে, এটা টাইম বুকিং এর একটা অবজেক্টিভ। তারপর ডিটারমিনেশন আইডিয়াল টাইম, আইডিয়াল টাইমটা ডিটারমাইন করবে, এটাও কিন্তু একটা অবজেক্টিভ। তারপর কি বলেছে প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, টাইমের প্রপার ইউটিলাইজ করবে, এটাও কিন্তু টাইম বুকিং এর একটা অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে তিনটে পয়েন্টই ঠিক, তাহলে অ্যানসার হবে অল অফ দিস। তাহলে আশা করি বোঝা গেল 2 নম্বর পয়েন্টটা, 2 নম্বর কোশ্চেনটা বোঝা গেল, এটা তোমরা বুঝে নাও। এবার আমরা 3 নম্বর করব। 3 নম্বর তো ইজি দিয়েছে, বলেছে টাইম অ্যাজ পার টাইম কিপিং। ঠিক আছে, টাইম কিপিং ওয়াইজ টাইম বলছে 48 ঘন্টা, আর টাইম বুকিং ওয়াইজ টাইম বলছে 45 ঘন্টা। আমি তোমাদের একটা ইকুয়েশন সাজিয়ে দিচ্ছি, পরীক্ষায় খুব দেয় এই ইকুয়েশনটা। আইডিয়াল টাইম পরীক্ষায় দিতে পারে টাইম কিপিং, টাইম বুকিং আর আইডিয়াল টাইমের মধ্যে রিলেশনটা লিখো। আমি আবার বলছি টাইম কিপিং, টাইম বুকিং আর আইডিয়াল টাইমের মধ্যে রিলেশনটা লিখো। তাহলে সেক্ষেত্রে কি হবে, আইডিয়াল টাইম ইকুয়াল টু টাইম কিপিং মাইনাস টাইম বুকিং। তাহলে দেখেছো পরীক্ষায় কিন্তু এমসিকিউ বা এসকিউ দিতেই পারে। একবার এসেছিল পরীক্ষা, একটা স্টেটমেন্ট দিয়েছিল, বলেছিল কি এই স্টেটমেন্টটা কি সঠিক, আর যদি সঠিক না হয় সঠিক স্টেটমেন্টটা লিখো। ঠিক আছে, তো সঠিক স্টেটমেন্ট এটা, আইডিয়াল টাইম ইকুয়াল টু টাইম কিপিং মাইনাস টাইম বুকিং। তো টাইম কিপিং কত বলেছে, টাইম কিপিং বলেছে 48 ঘন্টা, আর বুকিং কত বলেছে 45 ঘন্টা। তাহলে আইডিয়াল টাইম কত 3 ঘন্টা। ঠিক আছে, 3 ঘন্টা হচ্ছে আইডিয়াল টাইম। এবার 1 ঘন্টায় রেট হচ্ছে 40 টাকা, তাহলে আইডিয়াল টাইমের ওয়েজেস কত হবে 3 × 40 120 টাকা, এটা হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, আইডিয়াল টাইম হচ্ছে 3 ঘন্টা, 1 ঘন্টার রেট যদি 40 টাকা করে চলে, 3 ঘন্টা কত 120 টাকা। তাহলে এটাও হয়ে গেল, 3 নম্বরটাও হয়ে গেল। ঠিক আছে, টুকে নিতে পারো তোমরা। এবার 4 নম্বর, 4 নম্বরটা কি বলেছে, the time loss of reach from the factory gate to individual department of work is called ideal time। এটাকে আইডিয়াল টাইম বলে, এটাকে আইডিয়াল টাইম বলে। দেখো এখানে কোথায় কোশ্চেনটা আমি একবার পড়ছি, বলছে টাইম লস অফ রিচ ফ্রম ফ্যাক্টরি গেট টু ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক ইজ কল্ড। দেখো যখন কেউ কারখানায় কাজে ঢোকে না, প্রথমে তো ওদের একটা ফ্যাক্টরি গেট থাকে, সেই ফ্যাক্টরি গেটে ঢুকলো, সেই ফ্যাক্টরি গেট থেকে ওখানে ফ্যাক্টরি গেটে একটা এন্ট্রি করলো, যে ঢুকলো যে আমি আজকে কাজ করছি, ফ্যাক্টরি গেটে এন্ট্রি করলো। সেখান থেকে যার যার ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যদি কিছুটা সময় লাগে, এক্ষেত্রে কোম্পানি একটা টাইম নষ্ট হয়, এই টাইমটাকে বলা হয় আইডিয়াল টাইম। ঠিক আছে, এই টাইমটাকে আইডিয়াল টাইম বলি, এখানে এটাই বলি। তাহলে 4 এর অ্যানসারটা লিখবো কি আইডিয়াল টাইম। আইডিয়াল টাইমকে আমরা বলি বাংলায় বলি অলস সময়। ঠিক আছে, এটাকে অলস সময় বলে। ঠিক আছে, তো অলস সময় তোমরা একদম ইজি দেখে, অনেকে দেখি কোম্পানিতে চাকরি করতে যায়, ওদের বলে পার ডে 8 ঘন্টা করে কাজ, কিন্তু সে কি 8 ঘন্টা পিওর কাজ করে না, কখনো টিফিন করলো, কখনো সে টিফিন করলো, তাই না, সে টিফিন করতে গেল, সেই সময় 8 ঘন্টা সময় নষ্ট হলো, বা কারোর সঙ্গে গল্প হচ্ছে, এইগুলো সময়গুলো নষ্ট হচ্ছে, এটাই হচ্ছে আইডিয়াল টাইম। ঠিক আছে, তো হয়ে গেল, এটা বোঝা গেল 4টা। 5 নম্বর পয়েন্টটা কি বলেছে, বলেছে বেসিক পিস রেট ফর আ ওয়ার্ক ইজ 20 পার ইউনিট। ঠিক আছে, বেসিক পিস রেট মানে তোমাকে কোশ্চেনে পিস রেট বলে দিয়েছে, পিস রেট বলে দিয়েছে কত টাকা 20 টাকা পার ইউনিট। ইন আ উইক ইফ আ ওয়ার্কার গেটস ওয়েজেস 22 পার ইউনিট, তার মানে বেসিক রেট 20 কিন্তু
ওয়ার্কার পাবে কত 22 টাকা পাচ্ছে। বলছে দেন হিজ এফিসিয়েন্সি আন্ডার মেরিট মাল্টিপল পিসলেট সিস্টেম। তো দেখো মেরিকের নিয়মে কি ছিল, মেরিকের নিয়মে আমি আগের ভিডিওতেই করেছি যে 2015 সালে পেপার সলভ করলো, সেখানে বলেছি আপ টু 83% কোন ওয়ার্কার যদি 83% বা তার কম কাজ করে, ঠিক আছে, এই 83% মানে এফিসিয়েন্সি যদি এতটা দেখাতে পারে ওয়ার্কার, সেক্ষেত্রে তাকে বেসিক রেট দেবে। বেসিক রেট মানে এই অঙ্ক ওয়াইজ 20 টাকা দেবে, ঠিক আছে। যদি কোন ওয়ার্কার 83 থেকে 100% দেখাতে পারে, তাকে এই যে 20 তার উপর 110% দেবে, মানে কত দেবে 22 টাকা দেবে, ঠিক আছে। কত দেবে, তার মানে তুমি অ্যানসারটা বুঝতেই পারছো, এখানে অ্যানসারটা এফিসিয়েন্সি লেভেল তোমাকে জানতে হবে, তার মানে 83 থেকে 100% হবে অ্যানসার। দেখো অপশন কি দিয়েছে, এরকম কোন অপশন দিয়েছে কিনা দেখতে হবে। কোশ্চেনে বলেছে বিলো 83%, more than 100%, none of these, আর 83% থেকে 100%। তাহলে বুঝতে পারবে কোনটা হবে, কোন অপশনটা হবে, এটা লিখতে হবে। তাহলে কি অপশন দিয়েছে এটা দেখে দেখে লিখে দিই। more than 83%, more than অ্যানসারটা হবে more than 83%, আর কি বলেছে up to 100%, up to 100%। এই লাইনটা মানে 83 থেকে 100, মানে 83 বেশি বাট 100 পর্যন্ত। তো মেরিট বলে দিয়েছিল কেউ যদি 83% এফিসিয়েন্সি দেখাতে পারে তাকে আমরা নরমাল রেট দেব, কেউ যদি 83 থেকে 100% এফিসিয়েন্সি দেখাতে পারে তাকে আমরা নরমাল রেটের চেয়েও 10% এক্সট্রা দেব। নরমাল 20 টাকা ছিল, 10% এক্সট্রা দিলে 22 দেব, ঠিক আছে, आंसर হবে। আচ্ছা যদি 100 এর বেশি দেখায় তাকে 120% দেব, ঠিক আছে। 20 ছিল মানে খুব সম্ভব 120% দেবে। তো এটাই হচ্ছে आंसर, ঠিক আছে। তো টুগেদর এই পাঁচটা কোশ্চেন বলে দিলাম। এবার দেখো যে পেজটা করছিলাম সেইখানে ট্যাক্সের কোশ্চেনটা বাকি ছিল, ট্যাক্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন দিয়েছে, দেখো তোমরা নিজেরাই বুঝে যাচ্ছ ব্যাপারটা, হাউস ওয়ার্ক তোমরা করে ফেলেছো, তো সুতরাং এটা পারবে। বলে যে মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে কত 1,44,000 টাকা, মিউনিসিপাল ভ্যালু বলেছে 1,44,000, ফেয়ার রেট বলেছে 1,50,000। আমরা কি শিখেছিলাম স্যার, মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট দুটোর মধ্যে যেটা বড়, মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট দুটোর মধ্যে যেটা বড়, তাই তো। কত ছিল, মিউনিসিপাল 1,44,000 আর ফেয়ার রেট ছিল 1,50,000, তো বড় কোনটা স্যার 1,50,000 এন্ড স্ট্যান্ডার্ড রেট। এবার এই দুটোর মধ্যে বড় তো 1,50,000 হলো, তার সঙ্গে স্ট্যান্ডার্ড রেট কম্পেয়ার করব, তাই 1,50,000 আর 1,70,000 তোমার ছোট কোনটা স্যার 1,50,000। তোমাকে বের করতে বলছে রিজনেবল এক্সপেক্টেড রেট, তার মানে তুমি 6 এর অ্যানসারটা কত লিখবে, 6 এর অ্যানসারটা লিখবে তুমি 1,70,000 টাকা। দেখি চলো আরেকবার দেখি, মিউনিসিপাল ভ্যালু 1,44,000, ফেয়ার রেট 1,50,000, তো বড় কোনটা স্যার 1,50,000। যেটা বেরোলো 1,50,000 তার সঙ্গে স্ট্যান্ডার্ড রেট কম্পেয়ার করব, তো 1,50,000 আর 1,70,000 ছোট কোনটা 1,50,000, সরি এটা ভুল করে 1,70,000 লিখেছি, 1,50,000। তোমাকে বলেছে রিজনেবল এক্সপেক্টেড রেট, রিজনেবল এক্সপেক্টেড রেট সম্পর্কে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 কি বলা হয়েছে, বলেছে যে মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেট, কি বললাম, মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেট হুইচেভার ইজ হায়ার বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেট, মানে মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেটের মধ্যে যেটা বড় সেটা নেবে, ঠিক আছে। যেটা বড় 1,44,000 আর 1,50,000 বড় কোনটা 1,50,000, সেটার সঙ্গে স্ট্যান্ডার্ড রেট কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যেটা ছোট হবে সেটা নেবে। এটা কি বলেছে রিজনেবল এক্সপেক্টেড রেট, বুঝে গেলে ছয়টা হবে। 7 নম্বর কি বলেছে, আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ম্যাক্সিমাম লিমিট ফর ডিডাকশন অফ ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশন অফ লেট আউট হাউস ইজ, দেখ কি বলেছে। আমরা হাউস প্রপার্টি করতাম, তা হাউস প্রপার্টি ইন্টারেস্ট লোন করতাম, তো হ্যাঁ করতাম। আচ্ছা বলতে পারবে আমরা হাউস প্রপার্টির সময় যে ইন্টারেস্ট লোন করতাম কোন কোন পারপাসে লোন নিলে আমরা ছাড় পেতাম, ডিডাকশন পেতাম স্যার, কেন পারচেজ, রিপেয়ার, রেনোভেশন, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন। আবার বলছি পারচেজ, রিপেয়ার, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিনোভেশন, এই পাঁচটা পারপাসে লোন নিলে ছাড় পেতাম, ঠিক আছে। সেলফ অকুপাইড বাড়ির জন্য একরকম রুল ছিল, আর তোমার লেট আউট বাড়ির ক্ষেত্রে একরকম রুল ছিল। আচ্ছা একটা অ্যানসার দাও, ইন্টারেস্ট অন লোন আমাদের ইনকাম ট্যাক্স এর কত নম্বর ধারায় লেখা আছে স্যার, কেন না পারার কি আছে, এইটা আন্ডার সেকশন 24 সাবসেকশন বি, এই ধারায় ইন্টারেস্ট অন লোনের বি। তো
ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল লোন সম্পর্কে কি বলা আছে, যদি তুমি কনস্ট্রাকশন পারপাসে লোন নাও, যদি তুমি কনস্ট্রাকশন পারপাসে লোন নাও, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা, লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই। কি বললাম স্যার, যদি আমরা লোনটা নিই কনস্ট্রাকশন করার জন্য যদি লোন নিই, তাহলে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাবে, কিন্তু লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই। এখানে কি লিখেছে বলছে ম্যাক্সিমাম লিমিট ফর ডিডাকশন অফ ইন্টারন্যাশনাল লোন ফর কনস্ট্রাকশন। কি বলেছে, কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের জন্য যদি তুমি লোন নাও সেক্ষেত্রে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ, লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই। তাহলে এখানে आंसर কি লিখবে, নো লিমিট, নো লিমিট। এটা আমরা বলছি না, তো ইনকাম ট্যাক্স একটাই বলেছে। আর একটা কথা বলি, রিপেয়ারের জন্য যদি লোন নাও সেক্ষেত্রে ম্যাক্সিমাম 30 লাখ টাকা ছাড় পাওয়া যায়, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা আর কি পরের কোশ্চেন বলছে রেন্ট রিসিভ ফ্রম আ হাউস। ঠিক আছে, লেটার। ঠিক আছে, তুমি একটা বাড়ি ভাড়া দিয়েছো, তোমার বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিয়েছো, বাড়ি ভাড়া দিয়ে তুমি রেন্ট পাচ্ছ। কেন বাড়িটা ভাড়া দিয়েছো, স্যার বিজনেস করার জন্য, যাকে বাড়িটা ভাড়া দিয়েছো বিজনেস করবে। তো এটা কোন হেডে ট্যাক্সে হয়ে যাবে, কমন ব্যাপার, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। লিখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে গেল। 7 8 হয়ে গেল। 9 কি বলেছে, ফর দা প্রিভিয়াস ইয়ার 21 22, মানে প্রিভিয়াস ইয়ার 21 22। ন্যাপ বলেছে, নেট অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে কত, কোন প্রাইস, ন্যাপ কোন বাড়ি বলেছে, এটা কি লেট আউট বাড়ি বলেছে না সেলফ অকুপাইড বলেছে, স্যার লেট আউট বাড়ি ন্যাপ বলেছে 1 লাখ। দেখো তোমাদের বলে দিই, এটা তোমরা জানো, লেট আউট বাড়ির ক্ষেত্রেই ন্যাপের কিছু না কিছু ভ্যালু থাকবে, কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কোনো ন্যাপ হবে না। যেই বাড়ি থেকে ইনকাম জেনারেট হয় সেই বাড়ির ন্যাপ হবে, যেই বাড়ি থেকে ইনকাম জেনারেট হয় না সেই বাড়ির ন্যাপ হয় না। লেট আউট বাড়ির ইনকাম জেনারেট হয় তাই ন্যাপ বলেছে 1 লাখ টাকা। আর বলেছে ইফ ইন্টারন্যাশনাল লোন টেকেন ফর কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন পারপাসে লোন নেওয়া হয়েছে 40 লাখ টাকা, মানে কনস্ট্রাকশন পারপাসে লোন নিই তার উপর ইন্টারেস্ট 40 লাখ টাকা। বলছে বলে ইনকাম হাউস প্রপার্টি কত হবে। দেখো 9 নম্বরটা বলে দিচ্ছি কি হবে, স্যার কিছুই নেই, এর জন্য সবাই জানে। ন্যাপ বলেছে কত, স্যার ন্যাপ তো বলেছে 1 লাখ টাকা, তার থেকে কি মাইনাস করতে হয়, ডিডাকশন, সরি লিখলাম ডিডাকশন 24। ঠিক আছে, প্রথমে হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন কত, 30%। কার 30%, স্যার ন্যাবের 30%, 1 লাখ 30% 30 হাজার টাকা। আর আইওএল ইন্টারন্যাশনাল লোন কত টাকা বলেছে, স্যার ইন্টারন্যাশনাল লোন 40 হাজার টাকা বলেছে। তাহলে অ্যানসার কত হবে, 1 লাখ থেকে 70 হাজার বাদ দিলে অ্যানসার হবে 30 হাজার টাকা। ঠিক আছে, তার মানে এটার অ্যানসার কত হলো, 30 হাজার টাকা। বুঝতে পারলে, এখানে লিখে 30 হাজার টাকা বেরোবে অ্যানসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল অ্যাসেট আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, বলছে নিচে 4টে অ্যাসেটের নাম বলেছে, বলছে কোনটা ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হবে। আমি অপশনগুলো বলছি কি কি বলেছিলেন না, আমি অপশনগুলো বলেছি কি কি বলেছে। এখানে লিখেছি অ্যানসারটা, ওরা যেটা বলেছে অপশনটা 10 নম্বরের অ্যানসার হাউস। ঠিক আছে, একটা বলেছে হাউস, ঠিক আছে, তো একটা বলেছে শেয়ার, একটা বলেছে তোমার জুয়েলারি। ঠিক আছে, দেখো তোমরা সবাই জানো শেয়ার তো ক্যাপিটাল অ্যাসেট, জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেট, হাউস তো ক্যাপিটাল অ্যাসেট, তিনটেই ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, তো অ্যানসার হবে 3টে। ঠিক আছে, 10টা হয়ে গেল। 11টা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইনকাম উইল নট বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন। ঠিক আছে, কোনগুলো ক্যাপিটাল গেইনে ট্যাক্সেবল নয়। তো এখানে যে অপশনগুলো বলেছিল আমি অ্যানসারগুলো বলেছি 11টা, লিখে নাও যে অপশনগুলো বলেছে আগে বলি। এখানে যে অপশনগুলো বলেছে, বলছে ওরা 4টে অপশন দিয়েছে, বলছে বলো এটা কোনটা ক্যাপিটাল গেইনে ট্যাক্সেবল নয়। তো কি কি বলছে স্যার, বলছে ইনকাম ফ্রম সেল অফ বিজনেস স্টক, দেখো যেটা বলেছে ইনকাম ফ্রম সেল অফ বিজনেস স্টক। আর কি বলেছে, ইনকাম ফ্রম সেল অফ রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড, ইনকাম ফ্রম সেল অফ রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ইনকাম ফ্রম সেল অফ মোটর কার, ইনকাম ফ্রম সেল অফ মোটর কার। ঠিক আছে, এই তিনটে অপশন দিয়েছে, বলছে বলো কোনটা
এই যে তিনটে অপশন দিয়েছে এর মধ্যে কোনটা ক্যাপিটাল গেইন ট্যাক্সেবল নয়? একটাও না, এটার একটাও নয়। বিজনেস স্টক বেচে যে টাকাটা ইনকাম হয় সেটা ক্যাপিটাল গেইনে আসে না। রুরাল এগ্রিকালচার ল্যান্ড বেচে যদি কোনো ইনকাম হয় এটাও ক্যাপিটাল গেইনে আসে না। মোটর কার বেচে যদি কোনো ইনকাম হয় সেটাও ক্যাপিটাল গেইন আসে। তাহলে অ্যানসারটা কি হবে? সবকটি, ঠিক আছে, একটাও ক্যাপিটাল গেইনে আসবে না, এটাই হবে অ্যানসার। ঠিক আছে, এটাও হয়ে গেল। 12টা কি বলছে? অ্যান অ্যাসেটস ব্যাকেটে বলেছে এক্সক্লুডিং শেয়ার will be treated as long term capital asset if it is held before transfer. ঠিক আছে, তো 12 নম্বরটা আবার বলছি, কি বলেছে? অ্যান অ্যাসেটস, ঠিক আছে, এক্সক্লুডিং শেয়ার, শেয়ার ছাড়া, ঠিক আছে, বলছে উইল বি ট্রিটেড অ্যাজ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। শেয়ার ছাড়া আর যত সব অ্যাসেট আছে সেইগুলো তোমার লং টার্ম হতে গেলে কি শর্ত পালন করতে হবে? ঠিক আছে, তো দেখো শেয়ারের ক্ষেত্রে নিয়ম কি ছিল আর আমাদের শেয়ারের ক্ষেত্রে নিয়ম কি ছিল? এসএসসি যদি কোনো অ্যাসেট বা কোনো সম্পত্তি যদি নিজের অধীনে 36 মান্থের বেশি রাখে তখন তাকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলে। কিন্তু শেয়ার হয়ে যায় সেটা হয়ে যায় 12 মান্থ। ঠিক আছে, তো এখানে কি বলেছে? অ্যান অ্যাসেটস, যে কোনো অ্যাসেট, শেয়ার ছাড়া যে কোনো অ্যাসেট উইল বি ট্রিটেড অ্যাজ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এগুলোকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলবো, শেয়ার ছাড়া যে কোনো অ্যাসেট। কখন? যদি 36 মাসের বেশি হয় তখন লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলবো। ইফ ইট ইজ হেড বিফোর ট্রান্সফার ফর 36 মান্থ পিরিয়ড। দেখো অপশনটা কি দিয়েছে এখানে? এখানে বলছে মোর দ্যান 36 মান্থ। ঠিক আছে, বলছে শেয়ার ছাড়া যে কোনো অ্যাসেট কে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে গেলে কি করতে হয়? মানে সেই অ্যাসেটটাকে এসএসসি নিজের কাছে 36 মান্থের বেশি রাখতে হবে। তাহলে লিখবে কি? তাহলে এখানে অ্যানসারটা কি লিখবে তুমি? লেখো মোর দ্যান 36 মান্থ। দেখো মোর দ্যান 36 মান্থ কোনটা? এই অ্যানসারটা মোর দ্যান 36 মান্থ। ঠিক আছে, হয়ে গেল। আর একটাই কোশ্চেন বাকি ছিল এই পেজে, সেটা করে দিই তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, তাহলে এই পেজটা কমপ্লিট হয়ে যাবে। বলতে কি? অপূর্ব রয় সোল্ড আ ফিউ লিস্টেড শেয়ারস ইন আ কোম্পানি। ঠিক আছে, অপূর্ব রয় লিস্টেড কোম্পানির শেয়ার বেচে দিচ্ছে। কবে? 2180 মানে 2018 সালে জানুয়ারি মাসের 2 তারিখে বেচে দিচ্ছে। এই শেয়ারগুলো কিনেছিল কবে? 1/1/17 তে কিনেছিল। ঠিক আছে, তোমাদের আমি বলে দিই মানে পারচেসের ডেট, পারচেস করেছিল 1/1/17 তে, বেচেছিল কবে? 2/1/18 তে। বলছে the shares will be treated as short term capital asset। ঠিক আছে, এই শেয়ারটাকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হবে। ঠিক আছে, এসএসসি কতদিন পর্যন্ত নিজের কাছে ধরে রাখলে তাকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলা হবে। ঠিক আছে, এমনি তো দেখে বোঝা যাচ্ছে। দেখো যদি লিস্টেড কোম্পানির শেয়ারের ক্ষেত্রে তোমার হোল্ডিং পিরিয়ড কত হয়? মোর দ্যান 12 মান্থ। ঠিক আছে, লিস্টেড কোম্পানির শেয়ার, আর আনলিস্টেড শেয়ার হলে 24 মান্থ। ঠিক আছে, তো কোন কোম্পানি যদি লিস্টেড কোম্পানির শেয়ার, একটা লিস্টেড কোম্পানির শেয়ারের মেয়াদ হচ্ছে 12 মান্থ, মোর দ্যান 12 মান্থ। তো এখানে দেখো ও কিনেছে 1/1/17 তে শেয়ার কিনেছে, ও বেচে দিয়েছে 2/1/18 তে। তাহলে 12 মাসের বেশি হচ্ছে, 12 মাসের বেশি মানে একদিন বেশি হচ্ছে, 12 মাসের বেশি। আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি এসএসসি যদি শেয়ারগুলো মানে লিস্টেড কোম্পানির শেয়ারগুলো যদি নিজের অধীনে 12 মাস রাখে, 12 মাস মাথায় রাখবে, 12 মান্থ যদি রাখে তাকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলবে। 12 মান্থের একদিন বেশি হয়ে গেলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, তাহলে এসএসসি নিজের অধীনে কদিন রাখবে? 1/1/17 থেকে ও ম্যাক্সিমাম 1/1/18 অবধি রাখতে পারে। তাহলে লাস্ট ডেট কি? 1/1/18। তাহলে आंसर হবে কি? 1/1/18। আশা করি বোঝা গেলে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তো এটা টুকে নাও। এরপরে দেখো আমরা 14 নম্বর কোশ্চেনটা পড়ব। কি বলেছে? দ্য টাইম লস্ট বিটুইন ফ্যাক্টরি গেট এন্ড প্লেস অফ ওয়ার্ক। ঠিক আছে, বলছে টাইম
টাইমটা লস হবে বিটুইন ফ্যাক্টরি গেট এন্ড প্লেস অফ ওয়ার্ক। প্লেস অফ ওয়ার্ক মানে যেখানে কাজটা হবে আর ফ্যাক্টরি গেট অর্থাৎ যেখানে এন্ট্রি করবে, এই যে দুটো গ্যাপের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটাকে কি বলে? সেটাকে বলে নরমাল আইডিল টাইম। ঠিক আছে, অর্থাৎ স্বাভাবিক অলস সময়। লিখে দাও অ্যানসারটা, তোমরা লিখে দাও নরমাল আইডিল টাইম বা স্বাভাবিক অলস সময়। এখানে লিখে দাও নরমাল আইডিল টাইম বা স্বাভাবিক অলস সময়। নেক্সট বলেছে দ্য লিমিটেশন অফ হেলথ প্রিমিয়াম স্কিম। হেলথ প্রিমিয়াম স্কিমের অসুবিধা কি? এখানে যা যা পয়েন্ট পড়েছে তোমরা লিখে রাখতে পারো। কমপ্লেক্স, ঠিক আছে, জটিলতা। জটিলতা হচ্ছে হেলথ প্রিমিয়াম স্কিমের একটা অসুবিধা। ঠিক আছে, তারপর তুমি বলতে পারো এমপ্লয়ি আনরেস্ট। এমপ্লয়ি আনরেস্ট অর্থাৎ কর্মী অসন্তোষ। লিখে রাখো কমপ্লেক্স, এমপ্লয়ি আনরেস্ট। ঠিক আছে তো, কমপ্লেক্স, তারপর এমপ্লয়ি আনরেস্ট। এখানে অপশন দিয়েছিল, এখানে কি কি অপশন দিয়েছিল বলছিল, এখানে কোশ্চেনটা বলেছিল হেলথ প্রিমিয়াম স্কিমের লিমিটেশন বা ড্রব্যাকস বা ডিসঅ্যাডভান্টেজ লেখো। তো আমরা এখানে যা যা অপশন দিয়েছিল, কি কি অপশন দিয়েছিল? প্রথম অপশন দিয়েছিল কমপ্লেক্স। এটা তো সত্যিই হেলথ প্রিমিয়াম স্কিমের এক ধরনের অসুবিধা। ঠিক আছে, তারপর এমপ্লয়ি আনরেস্ট, এটাও হেলথ প্রিমিয়াম স্কিমের অসুবিধা। তারপর সি নম্বর পয়েন্ট বলেছিল বোথ, অর্থাৎ এ বি দুটোই। তাহলে এটাই অ্যানসার হবে, ঠিক তো? তাহলে এটাই হবে অ্যানসার, কমপ্লেক্স জটিলতা আর এমপ্লয়ি আনরেস্ট অর্থাৎ কর্মী অসন্তোষ। নেক্সট বলেছে আইডিল টাইম ক্যান বি কন্ট্রোল। ঠিক আছে, আইডিল টাইম মানে অলস সময়। অলস সময় নিয়ন্ত্রণ করা যায়। অপশন যেটা দিয়েছে অ্যানসার হবে স্টেট পিস রেট ওয়েজেস। ঠিক আছে, স্টেট পিস রেট ওয়েজেসে অলস সময় নিয়ন্ত্রণ করা যায়। তাহলে অ্যানসার লেখো স্টেট পিস রেট ওয়েজেস। স্টেট পিস রেট ওয়েজেস। ঠিক আছে, এবার বলছি আইডিল টাইম মানে আইডিল টাইম মানে অলস সময় কন্ট্রোল করা যায় কোথায়? স্টেট পিস রেট ওয়েজেস সিস্টেম। নেক্সট একটা অঙ্ক দিয়েছে, আরে খুবই ইজি একটা অঙ্ক দিয়ে কি বের করতে বলেছে? এফিসিয়েন্সি লেভেল। আমরা কি শিখেছি? এফিসিয়েন্সি লেভেল আমরা দুদিক থেকে বের করতে পারি, একটা প্রোডাকশন দিক থেকে, একটা টাইমের দিক থেকে। প্রোডাকশন দিক থেকে বের করার ফর্মুলা কি? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100, কিন্তু টাইমের দিক থেকে স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম টেকেন ইনটু 100। তো এখানে কোশ্চেনটা পড়ো, বলতে স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে 8 ঘন্টা, ওয়ার্কার কাজটা কমপ্লিট করবে 10 ঘন্টায়। আবার বলছি স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে, আমাকে টাইম এলাও করেছে কত? 8 ঘন্টা, কিন্তু ওয়ার্কার কাজটা করতে টাইম দিয়েছে 10 ঘন্টা। তো লেভেল অফ এফিসিয়েন্সি কত হবে? দেখো টাইমের দিক থেকে দিয়েছে, তাহলে ফর্মুলাটা আমি নিচে লিখে দিচ্ছি, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি অন দা বেসিস অফ টাইম। ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে টাইম অ্যালাউড বাই টাইম টেকেন ইনটু 100। তো টাইম অ্যালাউড বলেছিল 80, টাইম টেকেন বলেছিল 100 ইনটু 100, তাহলে অ্যানসার হবে 80%। তাহলে বোঝা গেল, সরি টাইম অ্যালাউড তো বলেছিল 8, আমি 80 লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আর টাইম টেকেন বলেছিল 10। ঠিক আছে, 8 বাই 10 ইনটু 100 করে 80% হবে। অ্যানসার লেখো 80%। নেক্সট বলেছে আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 হুইচ সেকশন ডিল উইথ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টে কত নম্বর ধারায় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি উল্লেখ আছে? 22 নম্বর ধারা থেকে 27 নম্বর ধারা। তাহলে অ্যানসার হবে 22 থেকে 27, এত নম্বর ধারায় উল্লেখ আছে। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু অফ আ হাউস ইন কলকাতা 40,000 টাকা। তো ঠিক আছে, আমরা জানতাম মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপালটাকে গ্রস তো দিয়েই দিয়েছে, তোমাকে মিউনিসিপাল ট্যাক্স বের করতে বলেছে। তো তোমরা বলো না মিউনিসিপাল ট্যাক্স কোন মিউনিসিপালের উপর চার্জ করতে হয়? স্যার মিউনিসিপাল ট্যাক্স নেট মিউনিসিপালের উপর চার্জ করতে হয়। তো কোশ্চেনে কি দিয়েছে? স্যার কোশ্চেন তো গ্রস দিয়েছে, তো বলো গ্রস থেকে নেট যাবো কি করে? স্যার 9-10 করো, তো 40,000 ইনটু 9/10 করলে তোমার হয়ে যাবে নেট। ঠিক আছে, নেট বেরিয়ে যাবে, এর উপর 15% চাপিয়ে দাও, অ্যানসার বেরিয়ে যাবে। কত হয়? 5,400 টাকা। ঠিক আছে, নেক্সট কি বলেছে? দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন অফ আ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি স্ট্যান্ডার্ড ডিডাকশন কি হয়?
কোনো স্ট্যান্ডার্ডাইজেশন থাকে না। আরে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন পাও সেলফ অকুপাইড হাউস প্রপার্টি না স্যার, কোনো স্ট্যান্ডার্ডাইজেশন থাকে না। কেন না আমরা সেলফ অকুপাইড হাউস প্রপার্টি নেট অ্যানুয়াল ভ্যালু ন্যাপ কি বলতাম স্যার, নীল বলতাম, তাই না? আরে যে মানে সেলফ অকুপাইড বাড়ি অ্যানুয়াল ভ্যালু তো নিয়ে, তাহলে স্ট্যান্ডার্ডাইজেশন কি পাবে? তুমি কিছুই পাবে না, কিছুই পাবে না, ঠিক আছে? তো এখানে দেখো অপশন ছিল 30% অফ গ্রস অ্যানুয়াল, তো কোনদিন দেবো না। 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, 33 1/3 নেট অ্যানুয়াল ভ্যালু, নান অফ দিস, কোনোটিই নয়, কোনোটিই নয়, কোনোটিই নয়, ঠিক আছে? হয়ে গেল, তাহলে অ্যানসার কি লিখবে? নান অফ দিস। নেক্সট বলেছে আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ফার্ম হাউস, ফার্ম হাউস থেকে যদি ইনকাম হয় সেটা কি নট ট্যাক্সেবল। ফার্ম হাউস থেকে ইনকাম হলে এটা নট ট্যাক্সেবল, লিখে দাও নট ট্যাক্সেবল। নেক্সট ক্যাপিটাল অ্যাসেটস আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, capital assets under income tax act 1961 can be short term capital asset or long term capital asset on the basis of their, আবার বলছি capital assets, এখানে কি বলছে? capital assets under income tax act, ঠিক আছে, can be short term capital asset or long term capital assets on the basis of their। দেখো কোন ক্যাপিটাল অ্যাসেট কে শর্ট টার্ম বলবো না লং টার্ম বলবো কিসের উপর ডিপেন্ড করে? আরে হোল্ডিং পিরিয়ড, হোল্ডিং পিরিয়ড, হোল্ডিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে। তো দেখো এখানে অপশনটা কি দিচ্ছে, এখানে অপশনটা দেখো আমি বলে দিচ্ছি, লাস্ট অপশনটা হবে পিরিয়ড অফ হোল্ডিং অফ অ্যাসেটস বাই দ্য অ্যাসেসি প্রিসিডিং দ্য ডেট অফ ট্রান্সফার। আরে আমি একদিন অ্যাসেটটা কিনেছি আর যেদিন অ্যাসেটটা ট্রান্সফার করব ওই যে ওই পিরিয়ডটা, এটা কি বলে? হোল্ডিং পিরিয়ড। হোল্ডিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে, হোল্ডিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে শর্ট টার্ম হবে না লং টার্ম হবে। তাই এখানে বলেছে period of holding of assets by the assessee preceding the date of transfer, এই অপশনটাই হবে। নেক্সট বলেছে which of the following is not a capital asset, কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয় আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961? এর মধ্যে রুরাল এগ্রিকালচার ল্যান্ড ইন ইন্ডিয়া, লেখো রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড ইন ইন্ডিয়া, অর্থাৎ গ্রামাঞ্চলের কৃষি জমি, ঠিক আছে? তো লাস্ট কোশ্চেন, মিস্টার এক্স পারচেজ 100 শেয়ার, মিস্টার এক্স 100 খানা শেয়ার কিনেছে, কার থেকে? ওয়াই কোম্পানি থেকে শেয়ার কিনেছে মিস্টার এক্স, ওয়াই কোম্পানি থেকে শেয়ার কিনেছে এত তারিখে, কবে কিনেছে? এত তারিখে শেয়ার কিনেছে, ঠিক আছে? হুইচ ওয়াজ সোল্ড অন 31/12/13, তাহলে কবে বিক্রি হলো? এইটার বিক্রি। বলছে প্রফিট অন সেল অফ শেয়ার, এই শেয়ার যে প্রফিটটা হবে যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এ, ঠিক আছে, কি হবে? কি হবে? অপশন বলেছে কি ধরনের ক্যাপিটাল গেইন হবে। আরে আমরা জানি ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো লাভ হয় তাকে ক্যাপিটাল গেইন বলি। এবার ক্যাপিটাল গেইন দু রকমের হয়, শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। এবার যেহেতু আমরা শেয়ার বেচছি, শেয়ারের মেয়াদ কি ছিল? যদি লিস্টেড কোম্পানির শেয়ার হয় তাহলে 12 মাস ক্রস করলে লং টার্ম আর 12 মাসের মধ্যে হলে শর্ট টার্ম। আমি শেয়ারগুলো জানুয়ারি মাসের 1 তারিখে কিনে ডিসেম্বর মাসের 31 তারিখে বেচে দিচ্ছি, অর্থাৎ পুরো 12 মাস ইউজ করেছি, শর্ট টার্ম। 12 মাসের বেশি হলো লং টার্ম। এখানে অ্যানসারটা কি লিখবে? লং টার্ম ক্যাপিটাল গেইন লিখে দাও, লং টার্ম ক্যাপিটাল গেইন, ঠিক আছে? ওকে না? তো নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রিটেড অ্যাজ পার্সোনাল এফেক্ট, ঠিক আছে? বলছে কোনটা পার্সোনাল এফেক্ট নয়? অ্যানসার হবে হাউস অফ সেলফ রেসিডেন্ট। আমি অপশনগুলো তোমাদের বলে দিচ্ছি, বলছে কোনটা পার্সোনাল এফেক্ট নয়। অপশন কি কি ছিল? পার্সোনাল এফেক্ট নয়, প্রথম অপশন বলেছিল হাউস ফর সেলফ রেসিডেন্স। হাউস ফর সেলফ রেসিডেন্স মানে নিজস্ব বসবাসের বাড়ি, এটা কখনোই পার্সোনাল এফেক্ট নয়, ঠিক আছে? আর কি কি অপশন বলেছিল? কার ফর পার্সোনাল ইউজ, নিজের ব্যবহার্য গাড়ি, নিজের ব্যবহার্য গাড়ি হচ্ছে পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে। আর কি ফার্নিচার ফর পার্সোনাল ইউজ, নিজের মানে কি বলেছে? নিজের ব্যবহারের আসবাবপত্র, এটাও কিন্তু পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে। আর পার্সোনাল ওয়ারিং অ্যাপারেল মানে ব্যক্তিগত পরিদেহ বস্ত্র, এইগুলো সব পার্সোনাল এফেক্ট। তার মানে এখানে কোনটা পার্সোনাল এফেক্ট নয়? নিজের বসবাসের বাড়ি পার্সোনাল এফেক্ট নয়। পরীক্ষায় যদি শর্ট কোশ্চেন দেয় একটা পার্সোনাল এফেক্টের নাম লেখো, কি বলবে?
নিজস্ব বসবাসের বাড়ি। নেক্সট কোশ্চেন বলেছে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 in order to become long term capital asset the period of holding of share July preceding the date of transfer shall be sorry July just আমি আবার পড়ছি under income tax act 1961 in order to become long term capital asset the period of holding of share just preceding the date of transfer shall be মানে কোন অ্যাসেট কে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কখন বলবো, ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কখন বলবো, যেই অ্যাসেটটা ধরো যেই দিন অ্যাসেটটা কিনবো এবং যেই দিন অ্যাসেটটা ট্রান্সফার করব ওই যে মাঝখানে যে পিরিয়ডটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড, এই হোল্ডিং পিরিয়ড যদি 12 মাস ক্রস করে যায় 12 মাসের বেশি হয় তখন তাকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলবো। তো এখানে তাই লিখেছি অ্যানসার যা যা ছিল কি কি অপশন ছিল আমি তোমাদের পড়ছি, তোমাদের সামনে পড়ছি, তোমরা বুঝতে পারবে। প্রথম অপশন ছিল লেস দ্যান 12 মান্থ, 12 মাসের কম হলে সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে। তারপর বলছে 9 মাস, এটাও তো শর্ট টার্ম। তারপরে নান অফ দিস, তো হবেই না। তারপর বলছে 12 মান্থ অর মোর, 12 মাস বা 12 মাসের বেশি, এছাড়া কোনো অপশন ছিল না, এটাই হবে। এই অঙ্কটাই পরে করছি, বাকিগুলো করে নিয়ে যাবে। বলছে রেট অফ সেম টাইপ অফ হাউস ইন দা সেম লোকালিটি ইজ নোন অ্যাজ ফেয়ার রেট। আমি আগেই বলেছি সেম টাইপ অফ হাউস আর সেম লোকালিটি তাকে ফেয়ার রেট বলে, ন্যায্য ভাড়া। Next question, in a week of 48 hours, week of 48 hours, the entry and exit time of a worker entry and exit time to and from, ঠিক আছে, to and from ঠিক আছে, the factory is determined at 46 hours. If the worker spend 43 hours is different jobs in that week, ideal time will be a common ব্যাপার। এতে একদম ইজি কোশ্চেন দিয়েছি, বলছে the entry and exit time, ওয়ার্কারের এন্ট্রি আর এক্সিট টাইম টু এন্ড ফ্রম দ্য ফ্যাক্টরি ইজ ডিটারমাইন্ড 46 আওয়ার্স। ও বলেছিল 46 আওয়ার্স, কিন্তু ওয়ার্কার কাজ করলে কতক্ষণ, 43 আওয়ার্স, মানে ফ্যাক্টরির মধ্যে ওয়ার্কার ছিল 46 আওয়ার্স, তার মধ্যে জব তো করেছে 43 আওয়ার্স। এই যে ব্যালেন্সিং যে 3 আওয়ার্স, এটাই তো আইডিয়াল টাইম। মানে ওর নেট কাজ করে দিতে 43 ঘন্টা, 46 ঘন্টা মানে নেট কাজ 43 ঘন্টা, তাহলে বাকি 3 ঘন্টা কি আইডিয়াল টাইম। তো দেখো এখানে লিখেছে, এগুলো না বলার কিছু নেই। বলছে কোন শ্রমিকের কারখানায় প্রবেশ ও কারখানা থেকে বের হওয়ার সময় নির্ধারিত হয়েছে 46 ঘন্টা, অর্থাৎ মানে ও ফ্যাক্টরির মধ্যে টোটাল 46 ঘন্টা ছিল, যার মধ্যে নেট কাজ করে 43 ঘন্টা, তাহলে বাকি 3 ঘন্টা তো সময় আইডিয়াল টাইম, মানে অলস সময়। নেক্সট কোশ্চেন বলেছে আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, আমরা পড়েছি হেলসে করেছি, রোয়ান করেছি, বোনাস আওয়ার, বোনাস বের করতে পারেনি, বোনাস আওয়ার বের করতে পারে ওয়ার্কার, সেটা কি করতে হবে দেখো। তোমরা বলতে পারো রোয়ান মেথডে বোনাস বের করার নিয়ম কি, টিটি বাই টিএ ইনটু টিএস ইনটু আর, টিটি বাই টিএ ইনটু টিএস ইনটু আর, তো বোনাস বের করব, আমরা বোনাস আওয়ার বের করতে হবে, তাই শুধু রেটটা গুণ করে, রেটটা গুণ করে, ঠিক আছে, বোনাস আওয়ার টিটি বাই টিএ ইনটু টিএস হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলেছি এফিসিয়েন্সি লেভেল অফ আ ওয়ার্কার ইজ 80%, ওয়ার্কার এফিসিয়েন্সি লেভেল বলেছে 80%। এখন তোমরা বলতে পারো স্যার এফিসিয়েন্সি কোন দিক থেকে বের হয়, একদম ঠিক, কোন কোন দিক থেকে, একটা হচ্ছে তোমার প্রোডাকশনের দিক থেকে, ফর্মুলা অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100, আর একটা কোন দিকে টাইমের দিক থেকে, ফর্মুলা স্যার স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম টেকেন ইনটু 100, এখানে টাইমের দিক থেকে বলে দিয়েছে। তো স্ট্যান্ডার্ড টাইম বলতে 60 ঘন্টা, মানে টাইম আর 60 ঘন্টা বলে দিয়েছে। তো দেখো এফিসিয়েন্সি লেভেল 80% অন দ্য বেস অফ টাইম, ফর্মুলা টিএ বাই টিটি, ঠিক আছে। তো টিএ তো 60 বলে দিয়েছে, এখান থেকে টিটি বেরিয়ে গেল 75 ঘন্টা, তাই তো টিএ বেরিয়ে গেল, টিএ তো 60 বলেছে, টিটি বেরিয়ে গেল 75 ঘন্টা। তো বলছে দেন দ্য অ্যাকচুয়াল টাইম টেকেন বাই দ্য ওয়ার্কার ফর দ্য জব, অ্যাকচুয়াল টাইম টেকেন 75 ঘন্টা। এখানে যা যা অপশন দিয়ে তোমাকে বলতে হবে, এখানে বলেছে, এখানে কি বলেছে অপশনগুলো তোমাকে পড়ে দিচ্ছি, কি বলেছে অপশনগুলো পড়ে দিচ্ছি, শোনো। বলছে মোর দ্যান স্ট্যান্ডার্ড টাইম, বলে টাইম টেকেনটা হবে স্ট্যান্ডার্ড টাইমের চেয়ে বেশি, টাইম টেকেন কত স্যার 75, স্ট্যান্ডার্ড টাইমের চেয়ে বেশি, সাড়ে চেয়ে বেশি, হ্যাঁ এই অপশনটা রাইট। আর কিছু অপশন ছিল, যদি এর মধ্যে আমি কারেক্ট অ্যানসার পেয়ে যেতে পারো, আরো পয়েন্টগুলো পড়ি। বলছে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে কম হবে না, কারণ স্ট্যান্ডার্ড টাইম 60 এর কম হয়েছে না স্যার হয়নি। তারপর ইকুয়াল টু স্ট্যান্ডার্ড টাইম 60 এর সমান হবে না স্যার হয়নি। 80% স্ট্যান্ডার্ড টাইম 60 আর 80% 48 না স্যার হয়নি। তাহলে ফার্স্ট অপশনটাই হবে মোর দ্যান স্ট্যান্ডার্ড টাইমের বেশি হবে। তাহলে বললাম এইগুলো না। এবার দেখো এই অঙ্কটা বাকি ছিল, এটা বলে দিই কি বের করতে বলেছিল স্যার, ইনকাম অফ হাউস কোয়ার্টার। তোমাকে ন্যাপ দিয়ে দিয়েছি, আমি ছোট করে দেখিয়েছি, ন্যাপ দিয়ে দিয়েছি, ন্যাপ কত স্যার 4 লাখ টাকা। তার থেকে কি মাইনাস করতে হবে স্যার, ডিডাকশন
under section 24 লেখো ডিডাকশন। প্রথমে বাদ দেবো স্ট্যান্ডার্ড এর 30% 4 লাখ 30% করলে হয় 1,20,000 আর ইন্টারেস্ট অন লোন কত টাকা? ইন্টারেস্ট অন লোন হচ্ছে 80,000, তাহলে 1,20,000 আর 80 কত? 2 লাখ টাকা। তো 4 লাখ টাকা থেকে 2 লাখ টাকা বাদ দিলে ইনকাম বা হাউস হোল্ড হবে 2 লাখ, তাহলে এখানে অ্যানসার কত হবে? 2 লাখ টাকা। বুঝা গেল? স্যার বুঝতে পেরেছি। 31টা কোশ্চেন হলো, আর কিছু বাকি আছে, সব করব। The next question দেখো 32 নম্বর কোশ্চেনটা বলেছে which of the following assets will be treated as long term capital asset। নিচে অনেকগুলো অ্যাসেট এর উদাহরণ দিয়েছে, ঠিক আছে? অনেকগুলো অ্যাসেট উদাহরণ দিয়েছে, বলছে বলো এর মধ্যে কোনটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? তো if the asset is sold after 41 months from the date of purchase, ঠিক আছে? বলছে দেখো অপশন দিয়েছিল শেয়ারিং কোম্পানি, ডিবেঞ্চারিং কোম্পানি, আর বলেছিল রেসিডেন্সিয়াল হাউস। স্ট্যাটাস না, এটা রেসিডেন্সিয়াল হাউস ছিল, রেসিডেন্সিয়াল হাউস ছিল। এই তিনটে অপশন তোমার সামনে তুলে দিয়েছিল, ঠিক আছে? তোমাকে বলছে এই যে এখানে যে অ্যাসেট গুলো বলেছে, ঠিক আছে, এই তিনটের মধ্যে কোনগুলো মানে কোনটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট যদি অ্যাসেটটা সোল্ড করে দিই 41 মাসের পরে। আমি কি বলেছিলাম তোমাদের লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? স্যার আপনি বলেছিলেন যদি লিস্টেড কোম্পানির শেয়ার হয়, ঠিক আছে, যদি লিস্টেড কোম্পানির শেয়ার হয় তাহলে 12 মাস ক্রস করে গেলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আর যদি কোনো রেসিডেন্সিয়াল হাউস থাকে, ঠিক আছে, তো সেটা যদি 2 বছর ক্রস করে যায়, ঠিক আছে, এই বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সাথে সাথে 2 বছর ক্রস করে যায়, তাহলে 24 মাস যদি ক্রস করে যায় তাহলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এখানে কি বলেছি 41 মাস, তো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে কি কি? শেয়ার 12 মাস ক্রস করতে হবে, ডিবেঞ্চার 12 মাস ক্রস করতে হবে, এটা 24 মাস ক্রস করতে হবে। তো এগুলো তো সবই লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, কারণ এটা 41 মাস দিকে, তাই না? তাহলে বুঝা গেল তো? তো মাথায় রাখতে হবে মানে লিস্টেড কোম্পানির শেয়ার হলে সেক্ষেত্রে মেয়াদ হচ্ছে 12 মাস, আর নন লিস্টেড, ঠিক আছে, বা যেটাকে বলে আনলিস্টেড হলে তার জন্য মেয়াদ হচ্ছে তোমার 24 মাস, ঠিক আছে। তারপর রেসিডেন্সিয়াল বিল্ডিং এদের জন্য 24 মাস, ঠিক আছে। তো তাহলে কি বললাম, শেয়ারের মেয়াদ লিস্টেড কোম্পানি যদি হয় 12 মাস, ঠিক আছে। তো ডিবেঞ্চারিং কোম্পানি 12 মাস, ঠিক আছে। তো রেসিডেন্সিয়াল হাউস তোমার রেসিডেন্সিয়াল কত, এটাও তোমার 24 মাস, ঠিক আছে। তো আমি কতদিন হোল্ড করে রেখেছি? আমি 41 মাস হোল্ড করে রেখেছি, তো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবেই। তার মানে এটাও লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এটাও লং টার্ম ক্যাপিটাল, এটাও তিনটেই লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে। Ram Kinkor is a trader who is involved in purchase and sale of jewelry. রাম কিঙ্কর একজন ট্রেডার, ও কি কিসের সঙ্গে ইনভলভ করছে? ও জুয়েলারি দোকানে জুয়েলারি কেনা বেচা করে, ঠিক আছে। তার মানে ও কিন্তু বিজনেস করছে, মাথায় রাখবে। হি পারচেজ জুয়েলারি, সে জুয়েলারি পারচেজ করছে ঠিক এত তারিখে 1 লাখ টাকা দিয়ে, এবং জুয়েলারি গুলো বেচে দিচ্ছে এত তারিখে, ঠিক আছে, তো এত টাকা দিয়ে, ঠিক আছে। বলছে রেজাল্টেন্ট গেইন, যে লাভটা হবে সেটা কোন খাতে ট্যাক্সেবল হবে? এটা দেখো আমি বলছি না ক্যাপিটাল গেইন ট্যাক্সেবল হবে না। স্যার কেন? কারণ ও তো বিজনেস করছে, বিজনেস করলে পিজিইপি হেডে ট্যাক্সেবল হবে। আমি তোমাকে বলেছি অপশন কি কি দিয়েছিল, এখানে বলেছিল কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে, লং টার্ম ক্যাপিটাল গেইন হবে, ইনকাম ও আদার সোর্স হবে, নান অফ দিস। আমি বললাম নান অফ দিস, কারণ তো ক্যাপিটাল গেইনে তো প্রশ্নই হচ্ছে না, কারণ বিজনেস করছে। লং টার্ম শর্ট টার্ম হলোই না, রইল বাকি আদার সোর্স, না আদার সোর্স আসবে না, বিজনেস করছে মানে পিজিইপি যাবে, পিজিইপি অপশন দেয় নান অফ দিস, ঠিক আছে। নেক্সট বলছি অ্যানুয়াল ভ্যালু অফ আ হাউস which is used throughout the year for own residence বা সেলফ অকুপাইড বাড়ি অ্যানুয়াল ভ্যালু কি হয়? স্যার সেলফ অকুপাইড অ্যানুয়াল ভ্যালু নীল হয়, তাই অ্যানসার দেখো নীল মানে 0 লিখেছি। তো যে which of the following is not considered while computing reasonable expected rate of a let out house, মানে ভাড়া বাড়ি অর্থাৎ let out house এর reasonable expected rate তো ক্যালকুলেট করতে হতো, কি কি লাগে reasonable expected rate ক্যালকুলেট করতে? আমি লিখেছি দেখো, একটা লাগে তোমার মিউনিসিপাল ভ্যালু, এক লাগে ফেয়ার রেট আর স্ট্যান্ডার্ড। এই তিনটে জিনিস লাগে, আর কিছু লাগে, ঠিক আছে। তো ওখানে অপশনে এই তিনটে দিয়েছিল প্লাস এই অ্যাকচুয়াল রেটও দিয়েছিল। বলছি রিজনেবল এক্সপেক্টেড রেট ক্যালকুলেট করতে গেলে কোনটা লাগে? এই অ্যাকচুয়াল রেট লাগে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে রেট অফ ওয়েজেস পার আওয়ার ইজ ₹30, মানে রেট পার আওয়ার হলো 30 টাকা।
বলেছে ইফ 1 ইউনিট অফ প্রোডাকশন রিকোয়ার 5 মিনিটস, একটা ইউনিট তৈরি করতে 5 মিনিট লাগে। তো বলছে বলো রেট অফ পজিশন পিস রেট কত হবে, এটা যে আমরা বের করেছি পিস রেট। তোমরা সবাই জানো পিস রেট বের করার ফর্মুলা কি আছে জানি, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার তো 30 টাকা বলেছে, কিন্তু ইউনিট পার আওয়ার কি বলেছে, 5 মিনিটে তুমি একটা তৈরি করো, তাহলে কত মিনিট এক ঘন্টা? 60 মিনিট। 60 মিনিট কত করে করব, 1/5 × 60, 12টা তৈরি করো, তাই একটা মিনিট পার আওয়ার 12, 30 কে 12 ভাগ করে 12 বেরিয়ে গেল। লাস্ট বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন 45 আওয়ার্স ইজ 200 ইউনিটস। বলেছে লাস্ট কোশ্চেন, তাই না, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন 45 আওয়ার্স ইজ 200 ইউনিটস, মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলছে 45 ঘন্টায় 200 ইউনিট, ঠিক আছে? তার মানে 45 ঘন্টায় কত ইউনিট? 200 ইউনিট। এবার বলেছে অ্যাকচুয়াল প্রোডাকশন 240, তাহলে কি বলতে পারি, 200 ইউনিট করতে 45 ঘন্টা লাগছে, 1 ইউনিট করতে 45/200 লাগছে, তা কত ইউনিট করা হবে? 240। 240 ইউনিট করতে কত ঘন্টা লাগছে? 54 ঘন্টা। এই তো তোমার টাইম অ্যালাউ, এটা হচ্ছে টাইম অ্যালাউ, আর টাইম টেকে কত বলেছে? 45 ঘন্টা। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? 9 ঘন্টা হচ্ছে টাইম সেট। তো তোমাকে বলতে যে টাইম সেট কত হবে? 9 ঘন্টা। বুঝে গেলে? এই তো ছিল কোর্স, কিছুই নেই, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর একটা কথা, তোমরা যদি ভাবো যে না কোশ্চেনটি বারবার রিপিট হচ্ছে, সেই তোমার 15 থেকে 19 যদি ভালো করে খুব ভালো করে যায় তোমাদের কম হবে, এটাও ভুল। আবার পুরোপুরি ভুল নয়, কিছু ওখান থেকে আসবে 15 থেকে 19, কিছু কিন্তু তোমাদের যে পড়ার মধ্যে আসবে, ঠিক আছে? সুতরাং তোমরা এটা যেমন করছো করো, কোনো অসুবিধা নেই, 15 থেকে 19 যেমন করছো অবশ্যই করো, কিন্তু বাইরের কিছু কোশ্চেনও দেখে রাখা উচিত, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা স্ক্রিনে 38 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, কি লেখা আছে? হুইচ অফ দা ফলোইং ইজ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এখানে অনেকগুলো অপশন দিয়েছিল, বলছে বলো এর মধ্যে কোনটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আমি আগেই শিখেছি কোন ক্যাপিটাল অ্যাসেটগুলোকে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলবে, ঠিক আছে? দেখো বলেছিলাম রেসিডেন্সিয়াল হাউস বা বিল্ডিং এদের জন্য কি বলেছিলাম, 24 মাস যদি তুমি ধরে রাখতে পারো, 24 মান্থ বা 2 বছর যদি ধরে রাখতে পারো, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তারপর তুমি বলেছিলাম লিস্টেড কোম্পানির শেয়ার, লিস্টেড কোম্পানির শেয়ারের ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম যে যদি 12 মাস যদি নিজের আয়ত্তে ধরে রাখতে পারো, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? কিন্তু নন লিস্টেড কোম্পানির শেয়ার সেটা তোমার 24 মাস। তো এরকম কথাগুলো বলেছিলাম। তো এখানে অপশনগুলো দেখো কি বলেছে, এখানে অপশনগুলো দেখো কি বলেছে। তা আমি তোমাদের বলে দিলাম মানে কোন অ্যাসেটগুলো মানে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মানে টাইম লিমিটটা কত, ঠিক আছে? 24 মাস, আবার কোন কোন কেসে 12 মাস, আবার কোন কোন কেসে 36 মাস, ঠিক আছে? 12 মাস যদি নিজের আয়ত্তে রাখো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, 24 মাস যদি নিজের আয়ত্তে রাখো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, 36 মাস যদি নিজের আয়ত্তে রাখো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এখানে অপশন কি বলেছে, এখানে বলছে হুইচ অফ দা ফলোইং ইজ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। বলছে হাউস প্রপার্টি, হাউস প্রপার্টির নিয়ম কি বলেছে, 24 মাস যদি নিজের আয়ত্তে মানে 2 বছর যদি নিজের আয়ত্তে ধরে রাখতে পারেন, তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। বলেছে হাউস প্রপার্টি ইজ সোল্ড আফটার 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ পারচেজ, যবে হাউসটা কিনেছি তার 5 বছর পর বেচে দিয়েছি। আরে তো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, 24 বছর বেশি হয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট, হাউস প্রপার্টি ইজ সোল্ড উইদিন 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ পারচেজ, যেদিন হাউসটা কিনেছি তার 2 বছরের মধ্যে বাড়িটা বেচে দিয়েছি। আমি কি বললাম, 2 বছরের মধ্যে বাড়িটা বেচে দিতে পারো, সেটা শর্ট টার্ম। 2 বছর ক্রস করে লং টার্ম, তাহলে আর দরকার নেই অপশন দেখার, ঠিক আছে? এটাই হবে অপশন। হাউস প্রপার্টি ইজ সোল্ড উইদিন 2 ইয়ার্স, 2 ইয়ার্স মানে 24 মান্থ ফ্রম দ্য ডেট অফ পারচেজ, যেদিন বাইরে কিনছো ঠিক তার 24 মাসের মধ্যে বাইরে বেচে দিয়েছো, এটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। নেক্সট পয়েন্ট 39 বলছে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 পিরিয়ড অফ হোল্ডিং অফ শেয়ারস, ঠিক আছে? পিরিয়ড অফ হোল্ডিং অফ শেয়ার, এই মাত্র বললাম শেয়ার একটা তো হয় লিস্টেড আর একটা হয় নন লিস্টেড, ঠিক আছে? তো লিস্টেড কোম্পানির শেয়ারের ক্ষেত্রে নিয়ম কি, লিস্টেড কোম্পানির শেয়ারের ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে গেলে 12 মাস বা তার কম নিজের আয়ত্তে রাখতে হবে, আর লং টার্ম হতে গেলে 12 মাসের বেশি, ঠিক আছে? এটা হচ্ছে লিস্টেড। আর আনলিস্টেড হলে কি হবে, 24 মাস বা তার বেশি নিজের আয়ত্তে, 24 মাসের বেশি নিজের আয়ত্তে রাখলে লং টার্ম, আর 24 মাসের নিচে হলে শর্ট টার্ম। এখানে কি বলেছে, অ্যানসার তোমরা পেয়ে গেছো অলরেডি। আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 পিরিয়ড অফ হোল্ডিং অফ শেয়ার, সেটা কি লিস্টেড কোম্পানির শেয়ার নাকি আনলিস্টেড কোম্পানির শেয়ার, ঠিক আছে? তো এই তো শুধু শেয়ার দিয়ে আমরা ধরে নেব লিস্টেড কোম্পানির শেয়ার, ঠিক আছে? তো বলছি আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 পিরিয়ড অফ হোল্ডিং অফ শেয়ার জাস্ট প্রিসিডিং দ্য ডেট অফ ট্রান্সফার, ঠিক আছে?
টু বিকাম লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে গেলে কতদিন নির্ধারিত অধীনে ধরে রাখতে হবে, ঠিক আছে? লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, দেখো এখানে তাই বলেছে অপশনটা, বলছে দীর্ঘমেয়াদী মূল্যের মধ্যে হতে যে সময়কালের জন্য শেয়ার হস্তান্তর করে শেয়ার ধরে রাখতে হয়, কতদিন শেয়ার ধরে রাখতে হবে? দেখো 12 মাস বা তার বেশি সময়, 12 মান্থ, মানে 12 মান্থের বেশি, মোর দেন 12 মান্থ। লং টার্ম শেয়ারের ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কি বলেছিলাম, 12 মাসের বেশি নিজের কাছে রাখতে হবে, ঠিক আছে? 12 মাসের বেশি, তাই কি মোর দেন 12 মান্থ, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবে। দেখো কিছুই নেই কোশ্চেন কিছুই নেই, তোমরা তো ডেফিনেশন পড়েছো। হ্যাঁ, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? কোন কেসে 36 মাস, কোন কেসে 24 মাস, কোন কেসে 12 মাস নির্ধারিত, যদি 36, 24, 12 যে যেমন কেস দেবে। যদি এতদিন ধরে রাখতে পারে তো শর্ট টার্ম, আর যদি এর বেশি ধরে রাখে তখন লং টার্ম। শেয়ারের মেয়াদ কি ছিল, মানে লিস্টেড কোম্পানি শেয়ার, মানে লিস্টেড কোম্পানি শেয়ার, লিস্টেড কোম্পানি শেয়ারের মেয়াদ ছিল 12 মাস, 12 মাসের বেশি লং টার্ম, 12 মাস বা 12 মাসের কম শর্ট টার্ম। রেসিডেন্সিয়াল হাউস কি ছিল, 24 মাস, 24 মাসের বেশি লং টার্ম, 24 মাস বা 24 মাসের কম শর্ট টার্ম। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট পরে 40 নম্বর, আন্ডার সেকশন 2 সাবসেকশন 47, ঠিক আছে? এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, সে তোমার বড় কোশ্চেন হোক বা শর্ট কোশ্চেন হোক, ঠিক আছে? তো সব জায়গায় এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট। আন্ডার সেকশন 2 সাবসেকশন 47 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ট্রান্সফার। তোমাকে পরীক্ষায় এরকম শর্ট কোশ্চেন লিখতে পারে যে এত নম্বর সেকশনে কি বলা আছে, এত নম্বর তখন বলতে হবে ট্রান্সফার, বলতে হবে ট্রান্সফার। ইনকাম ট্যাক্স অ্যাক্টে কত নম্বর ধারায় বলা আছে, তখন বলবে 2 নম্বর ধারা 47 নম্বর উপধারায় বলা আছে। তাহলে কি বলছে, ইনকাম ট্যাক্সের এত নম্বর ধারায় হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ট্রান্সফার, কোনটাকে ট্রান্সফার বলা হবে না। এখানে অনেকগুলো অপশন ছিল, দেখো কি কি অপশন ছিল আমি পড়ে দিচ্ছি তোমাদের সামনে। সেল তো ট্রান্সফারের মধ্যেই পড়ে, তারপর বলেছে এক্সচেঞ্জ, আরে এটাও ট্রান্সফারের মধ্যে পড়ে, তারপর বলেছে ট্যাগ, ঠিক আছে, স্যাক্রিফাইস, ঠিক আছে, রিলিনকুইশমেন্ট, ঠিক আছে, রিলিনকুইশমেন্ট মানে ত্যাগ, ঠিক আছে, এটাও তোমার ট্রান্সফারের মধ্যে পড়ে, কিন্তু গিফট এটা কোন ট্রান্সফার না, তাই এটাই হবে आंसर। নেক্সট 41 নম্বর, আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট, কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়? আরে কোনটা মূলধনী সম্পত্তি নয়? এখানে অনেকগুলো অপশন দিয়েছে, কি বলেছে, প্রথমে জুয়েলারি, আরে এটা তো ক্যাপিটাল অ্যাসেট, তারপর সেলফ অকুপাইড হাউস ক্যাপিটাল অ্যাসেট, তারপর শেয়ার ইন আ কোম্পানি ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু স্টক ইন ট্রেড অফ আ বিজনেসের স্টক তো ক্যাপিটাল অ্যাসেট নয়, ঠিক আছে? आंसर পেয়ে গেল স্টক ইন ট্রেড অফ আ বিজনেস। নেক্সট বলেছে কি, আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ আ হাউস ইউজড ফর সেলফ অকুপাইড উইল বি। আরে কোশ্চেনই তো কি, এই কোশ্চেনই তো ইজি কোশ্চেন থেকে অ্যানসার হয়ে গেছে। আরে তোমরা বলো না কোন বাড়ির অ্যানুয়াল ভ্যালু হয়, বলেছিলাম না কোন বাড়ির অ্যানুয়াল ভ্যালু হয়। স্যার আপনি তো বলেছিলেন যেই বাড়ি ভাড়া দিতে পারবেন সেই বাড়ির অ্যানুয়াল ভ্যালু হবে, তো যেই বাড়ি থেকে ইনকাম জেনারেট হবে সেই বাড়ি থেকে তো অ্যানুয়াল ভ্যালু হবে। তো নিজের বাড়ি এখানে ভাড়া দেবো না, কোনো ইনকাম জেনারেটই হবে না, অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু 0 হবে। এখানে অপশনগুলো পড়ো না, তাহলে তুমি অ্যানসারটা অনেকটা ক্লিয়ারলি চলে আসবে। বলছে গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ আ হাউস সেলফ অকুপাইড বাই গ্রস অ্যানুয়াল ভ্যালু, বলছে প্রথম পয়েন্ট মানে মিউনিসিপাল ভ্যালু। আরে লেট আউট বাড়ির ক্ষেত্রে মিউনিসিপাল ভ্যালু লাগে, সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কোনোদিন মিউনিসিপাল লাগে না, স্যার লাগে। তারপর ফেয়ার রেট, আরে লেট আউটে লাগে, সেলফ অকুপাইড লাগে না। তারপর কি বলে স্ট্যান্ডার্ড রেট, কোথায় লাগে, আরে লেট আউটে লাগে, সেলফ অকুপাইড লাগে না, লাগে। এই তিনটে তো একটাও হলো না, কি হবে স্যার, নান অফ দিস, ঠিক আছে, এটা হবে নান অফ দিস। নীল বলতে পারতো, আরে নীল বলে কিন্তু নান অফ দিস লিখবে, ঠিক আছে তো। নেক্সট কি বলেছে, বলেছে রেন্ট রিসিভ বাই দা ওনার অফ আ হাউস, ঠিক আছে, বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিয়েছে, লেট আউট, ঠিক আছে, ফর বিজনেস, লেট আউট ফর বিজনেস পারপাস উইল বি ট্যাক্সেবল আন্ডার হুইচ হেড অফ ইনকাম। আরে কোন হেডে আসবে, আরে কমন ব্যাপার তো কোশ্চেন, আরে হাউস প্রপার্টিতে আসবে, হাউস প্রপার্টি হেডে আসবে, তাই লিখেছি ইনকাম অফ হাউস প্রপার্টি। নেক্সট কোশ্চেন, under income tax act 1961 maximum limit for deduction of international loan taken for repairing of self occupied residential house is rupees। আরে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সে তুমি হাউস প্রপার্টি বড় অঙ্ক করো বা এসে কিউ করতে যাও, এফসিউ করতে যাও, এটা খুব ইম্পর্টেন্ট। স্যার কি বলেছে, আমি তোমাদের কি বলেছিলাম, মানে হাউস প্রপার্টিতে তুমি ইন্টারন্যাশনাল লোনের ডিডাকশন পাবে কত নম্বর ধারায়, স্যার আপনি বলেছিলেন 24 নম্বর ধারা বি নম্বর উপধারা, অর্থাৎ আন্ডার সেকশন 24 সাবসেকশন বি, ঠিক আছে। এই ধারায় ইন্টারন্যাশনাল লোন তুমি ডিডাকশন পাবে, কখন ডিডাকশন পাবে, যদি তুমি 5টা পারপাসে লোন নাও, কি রিপেয়ার পারপাসে লোন নিলে, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, পারচেজ, ঠিক আছে, আর রেনোভেশন, এই 5টা আমি আমার বলে দিচ্ছি, রিপেয়ার, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন,
ঠিক আছে তো? পারচেজ আর রেনোভেশন, এই পাঁচটা পারপাসে যদি লোন নাও তাহলে তুমি আন্ডার সেকশন 24 দিয়ে ছাড় পাবে। তাহলে এখানে কিসের জন্য লোন নিয়ে স্যার? রিপেয়ার। ছাড় পাবো? হ্যাঁ ছাড় পাবো। রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 30,000 টাকা। মাথায় রাখবে, রিপেয়ারের জন্য লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়। তো দেখো এখানে তাই লিখেছে সেলফ বুক বই বাই ক্ষেত্রে বলছে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ম্যাক্সিমাম লিমিট ফর ডিডাকশন অফ ইন্টারেস্ট অন লোন টেকেন ফর রিপেয়ারিং অফ সেলফ বুক বই রেসিডেন্ট হাউস ইজ 30। বুঝতে পারলে ব্যাপারটা? কিছুই নেই। আরে আমাদের প্রভিশন গুলো মাথায় রাখতে হবে। যখনই আমরা ট্যাক্স করব, ট্যাক্সের প্রভিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং কি এমসিকিউ, এমনি এমসিকিউ আনসার হয়ে যাবে। যার প্রভিশন ক্লিয়ার তার সব এমসিকিউ করতেই হয়। ঠিক আছে? তো নেক্সট বলেছে কি ইফ মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেট স্ট্যান্ডার্ড রেট। আরে ওরা কি জানতে জানো? বলছে রিজনেবল এক্সপেন্স কত হবে। কি শিখেছিলাম? কি করে ক্যালকুলেট করতে রিজনেবল এক্সপেন্স? স্যার আপনি বলেছিলেন মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট দুটোর মধ্যে বড়, মনে পড়ছে? আরে দুটোর মধ্যে বড় তো বড় না, এই দুটোর মধ্যে বড় কোনটা? মিউনিসিপাল আর ফেয়ার রেট। মিউনিসিপাল 72, ফেয়ার রেট 75, বড় কোনটা? স্যার 75। এই যে 75 এর সঙ্গে তুমি স্ট্যান্ডার্ড রেট কম্পেয়ার করবে। স্ট্যান্ডার্ড রেট 75,000 টাকা আর 85,000 টাকা, দুটোর মধ্যে ছোট কোনটা? স্যার 72,000 টাকা। তাই রিজনেবল এক্সপেন্স কত হবে? 75,000 টাকা। বুঝতে পারছো তো? হ্যাঁ হতে পারে স্পিড হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা কিছুই নয়। আরে আগে তো এই জিনিসগুলো বহু করেছে, তো স্পিড তো হবে। এখন তো ডিভিশন বলতে পারো, এখন ডিভিশন হচ্ছে তাই না? এখন আমি শেখাচ্ছি না। তো দেখো নেক্সট কোশ্চেন 46 ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস আ ওয়ার্কার উইল গেট বোনাস আন্ডার লোয়ার প্রিমিয়াম মেথড। কি বলছে? এখানে চারটি অপশন দিয়েছে। ঠিক আছে? কোন কেসে রোয়ান মেথডে ওয়ার্কার বোনাস পাবে? দেখো অপশনগুলো পড়ছি, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে কিন্তু। বলছে ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড উইদিন দ্য টাইম অ্যালাউড। ওয়ার্ক ইজ কমপ্লিটেড, ধরো সাপোজ ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, ওয়ার্কারকে বলেছিল 50 ঘন্টায় কাজটা করে দিতে, ওয়ার্কার 50 ঘন্টায় কাজ করেছে। তুমি নিজে বলো না, আরে ওয়ার্কারকে 50 ঘন্টায় কাজ করতে বলছে, ওয়ার্কার 50 ঘন্টায় কাজ করেছে, ওয়ার্কার কি কোম্পানি কোনো টাইম বাঁচাতে পারে? না স্যার, কোম্পানি কোনো টাইম বাঁচাতে পারেনি। তাহলে কি ওয়ার্কারকে কি কোনো বোনাস দেবে? আরে বোনাস কখন দেয় কোম্পানি? যদি কোম্পানি টাইম বাঁচাতে পারে। তো কোম্পানি টাইম বাঁচাতে পারেনি, কেন বোনাস দেবে? কেন বোনাস দেবে? হবে না, এই অপশন হবে না। নেক্সট পয়েন্ট বলেছে ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট ইজ লেস দ্যান টাইম অ্যালাউড। ওয়ার্কারকে ধরো টাইম দিয়েছিল 50 ঘন্টায় কাজটা করে দিতে, ও 48 ঘন্টায় কাজ করে দিয়েছে, ওকে কোম্পানি টাইম বাঁচাতে পেরেছে? হ্যাঁ স্যার, ও কোম্পানি 2 ঘন্টা টাইম বাঁচিয়ে দিয়েছে, তাহলে কি বোনাস পাবে? হ্যাঁ অবশ্যই বোনাস পাবে। তাহলে এই অপশনটাই তুমি লিখবে, আর অপশন পড়ার দরকার নেই। বলছে ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন লেস দ্যান দ্য টাইম অ্যালাউড, তাই লিখেছি, তাই লিখেছি। আরে কোশ্চেন গুলো বারবার বলছি ইজি। দেখো তোমরা দেখে ঘাবড়ে যেতে পারো, ঘাবড়ানোর কিছু নেই। যার এই যে আমাদের যে কস্টে লেবার আছে আর ট্যাক্সে দুটো যাবে, হাউস সাপোর্টেড ক্যাপিটাল দিয়ে, যাদের বেসিকটা ক্লিয়ার আছে তাদের এমসিকিউ পড়ে আলাদা করে সময় নষ্ট করতে হয়। বেসিক ক্লিয়ার থাকা খুব জরুরি, বেসিকটা না হলে তোমার যদি এর বাইরে যদি এমসিকিউ তুমি পারবে না। যার বেসিক ক্লিয়ার, যেখান থেকে এমসিকিউ সে পেয়ে যাবে, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে তো? নেক্সট অবজেক্টিভস অফ টাইম কিপিং। টাইম কিপিং এর অবজেক্টিভস কি? মানে আমি জানি তো উদ্দেশ্য, অর্থাৎ সময় লেখানোর উদ্দেশ্য কি? আমরা জাস্ট টাইম কিপিং সম্পর্কে যা পড়েছি সেখান থেকে যে সমস্ত অবজেক্টিভস গুলো পাচ্ছি সেখান থেকে দেখো একটা পয়েন্ট, প্রথম পয়েন্টে দেখো লেখা আছে প্রিপারেশন অফ পেরোল। আরে এটাই তো টাইম কিপিং এর অবজেক্টিভস, প্রিপারেশন অফ পেরোল। স্যার মানে মজুরির বিল তৈরি করা, মজুরির বিল তৈরি করা। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট কি লেখা ছিল? ডিটারমিনেশন অফ ওভারহেড। আরে এটাও ছিল টাইম কিপিং এর অবজেক্টিভ। ডিটারমিনেশন অফ ওভারহেড এর মানে হচ্ছে উপরিব্যয় নির্ধারণ, উপরিব্যয় নির্ধারণ। নেক্সট পয়েন্ট কি বলেছে? নেক্সট পয়েন্ট বলেছে মেইনটেইন ডিসিপ্লিন ইন ফ্যাক্টরি, মানে হচ্ছে কারখানায় শৃঙ্খলা রক্ষা। আরে তিনটে পয়েন্টই ঠিক পয়েন্ট, ঠিক আছে? তিনটেই হবে টাইম কিপিং এর অবজেক্টিভ, তিনটেই হবে। তিনটে অপশন ছিল, তার পাশে ছিল কি বলতো? অল অফ দিস। তাহলে তুমি आंसर লিখো অল অফ দিস, হয়ে গেল। নেক্সট টাইম লস্ট ফর রুটিন মেইনটেনেন্স অফ মেশিনারি ইন আ ফ্যাক্টরি। ঠিক আছে? বলছে টাইম লস, টাইমটা লস হচ্ছে কেন? রুটিন মেইনটেনেন্স অফ মেশিন, মানে ফ্যাক্টরিতে মেশিন আছে তার রুটিন মেইনটেনেন্স করতে যে টাইমটা লস হচ্ছে, ঠিক আছে, সেটাকে কি বলে? এটাকে নরমাল আইডিয়াল টাইম বলে, এটা স্বাভাবিক অলস সময়। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো টুকে নাও। দেখো আমি বারবার বলছি, দেখো এখন মতো কত 48টা হলো, খুব জোর হলে 60-65টার মতো এমসিকিউ হবে। ঠিক আছে? আমি কখনোই বলতে পারবো না যে এর মধ্যেই এমসিকিউ কখন আসবে, বলা সম্ভব নয়। তবে 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 এই প্যাটার্নের এমসিকিউ আসবে, কিন্তু আমি তোমাদের বলবো যে হাউস প্রপার্টি আছে, ক্যাপিটাল গেইন আছে আর লেবার আছে, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে দাও। বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকলে তুমি যে কোনো এমসিকিউ করতে পারবে, বেসিকটা ক্লিয়ার থাকলে।
নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে 49 রেট অফ ওয়েজেস পার আওয়ার মানে রেট পার আওয়ার বলতে 60 টাকা রেট পার আওয়ার বলতে 60 টাকা ঠিক আছে তো বলছে ইফ 1 ইউনিট অফ প্রোডাকশন রিকোয়ার 10 মিনিটস টু প্রোডিউস মানে একটা ইউনিট করতে লাগে 10 মিনিট দেখো 10 মিনিটে তুমি একটা ইউনিট করছো তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি বলো 1 ঘন্টায় কতগুলো ইউনিট করছো 10 মিনিটে একটা করলে 1 মিনিটে করো 1/10 টা তাহলে 60 মিনিটে কতগুলো করবে 1/10 ইনটু 60 মানে 6টা 6 ইউনিট অর্থাৎ 1 ঘন্টায় তুমি 6টা ইউনিট করছো আর 1 ঘন্টায় তোমাকে দিচ্ছে 60 টাকা তোমাকে কি বের করতে বলছে স্যার রেট অফ ওয়েজেস পার ইউনিট মানে পিস রেট বার করতে বলছে পিস রেট আমরা তো জানি পিস রেট বের করার ফর্মুলা কি ফর্মুলা রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার করে দাও রেট পার আওয়ার তো তোমার 60 টাকা আর ইউনিট পার আওয়ার 10 কাটাকাটি করলে 6 অ্যানসার হয়ে গেল 6 বেশ তুমি দাও তাই না সরি আমি কি করলাম আরে 6 ইউনিট থেকে 10 কেন লিখলাম 6 তো 60 কে 6 দিয়ে কাটলে হবে 10 নেক্সট স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ঠিক আছে ফর আ জব ইজ 10 আওয়ার্স মানে আমাকে একটা কাজ করার জন্য ওয়ার্কারকে একটা কাজ করার জন্য 10 ঘন্টা টাইম অ্যালাউ করেছে কিন্তু ওয়ার্কার কত ঘন্টায় করেছে ইফ আ ওয়ার্কার কমপ্লিট দ্য জব 8 আওয়ার্স 10 ঘন্টায় কিছু 8 ঘন্টায় কাজ করতে কত ঘন্টা টাইম বাঁচালো স্যার আমার কোম্পানি 2 ঘন্টা টাইম বাঁচিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে কোম্পানি বোনাস দেবে অবশ্যই বোনাস দেবে কোম্পানি 2 ঘন্টার বোনাস দেবে ঠিক আছে 2 ঘন্টার বোনাস দেওয়ার কথা ঠিক আছে আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান 50% বোনাস টাইম তাহলে আমরা হেলথে কি শিখেছিলাম আমরা হেলথে করার সময় কি শিখেছিলাম হেলথে বলেছিলাম যে ওয়ার্কার যতটা টাইম বাঁচাতে পারবে তার হাফ বোনাস দেবে ওয়ার্কার 2 ঘন্টা টাইম বাঁচিয়েছে কোম্পানি 2 ঘন্টা টাইম বাঁচিয়েছে তাহলে কোম্পানি ওকে 2 ঘন্টার হাফ মানে 1 ঘন্টার বোনাস দেবে তাহলে 2 * 50% ঠিক আছে তাহলে 1 ঘন্টার বোনাস দেবে হয়ে গেল তো কেন দেখ 51 নাম্বারটা কি বলেছে বলছে ফর হোয়াট পার্সেন্টেজ of time taken to time allowed bonus under health and ROAN premium method will be equal দেখো আমি এই কোশ্চেনটা পুরো ভালো করে বলে দিচ্ছি আরেকবার বলছে ফর হোয়াট পার্সেন্টেজ ঠিক আছে কোন মানে কত পার্সেন্টেজে টাইম টেকেন টু টাইম অ্যালাউড ঠিক আছে তো বোনাস আন্ডার হেলথ এন্ড ROAN প্রিমিয়াম মেথড উইল বি ইকুয়াল মানে বলছে কাজ সম্পাদনের সময় নির্ধারিত সময়ের কত পার্সেন্ট হলে ঠিক আছে হেলথ আর ROAN প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস ইকুয়াল হবে এবার ব্যাপারটা হচ্ছে হেলথে যখন করতাম হেলথের বোনাসের ফর্মুলা কি ছিল হেলথের বোনাসের ফর্মুলা ছিল 50% ঠিক আছে ইনটু টাইম সেভড ইনটু রেট এটা ছিল হেলথের ফর্মুলা আর ROAN এর ফর্মুলা কি ছিল TT/TA ইনটু TS ইনটু R এটা ছিল হেলথের বোনাসের ফর্মুলা ছিল এটা হেলথে কি বলেছিল যত টাইম বাঁচাবো তার 50% বোনাস হবে ঠিক আছে তো আর ROAN কি বলেছিল যতটা টাইম বাঁচাবো এইটা হবে বোনাস ঠিক আছে বলছে এমন কোন পার্সেন্টেজে ভালো করে বুঝবি কোশ্চেন পড়েই বোঝা যাবে আর কিছু দরকার নেই কত পার্সেন্টেজ হলে মানে বলতে চাই যে টাইম অ্যালাউডের কত পার্সেন্টেজ হলে তোমার দুজনের ক্ষেত্রে বোনাস ইকুয়াল হবে বারবার করে পড়তে হবে লাইনটা বারবার করে পড়তে হবে ইন হোয়াট পার্সেন্টেজ অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউড ঠিক আছে টাইম টেকেন টু টাইম অ্যালাউড বোনাস আন্ডার হেলথ আর ROAN প্রিমিয়ামে ইকুয়াল হবে ঠিক আছে আমি তোকে একটা एग्जांपल দিচ্ছি দেখ একটা एग्जांपल দিচ্ছি ভালো করে শোন ধর টাইম অ্যালাউড আছে 100 আর টাইম টেকেন ধর আছে 50 ঠিক আছে টাইম টেকেন আছে 50 রেট বাদ দে রেটটা কি আছে রেট দরকার নেই তাহলে এখানে কত হবে 50/100 মানে 1/2 টিএস 50/100 কেন জানি সেকেন্ড 50/100 হয়ে গেছে টিএস কত 100 থেকে 50 বাদ দিলে 50 তাহলে কত হলো এখানে 25 ঘন্টার বোনাস পেল তাহলে এখানে কত হচ্ছে টাইম টেকেন 50/100 ইনটু টিএস 50 তাহলে এখানে কত ঘন্টার বোনাস পাবে 25 ঘন্টার বোনাস পাবে বুঝতে পারছিস তো কি বলতে চাইছে অর্থাৎ এখানে বলছে কোন পার্সেন্টেজে
অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউড, দেখেন আবার বারবার করে করতে হবে অপশনগুলো। বলছে এখানে অপশন দিয়ে 50% হলে, যদি 50% হয় তাহলে ইকুয়াল হবে দুজনের বোনাস, যদি 40% হয় তাহলে ইকুয়াল হবে, যদি 30% হয় তাহলে ইকুয়াল হবে, যদি 33 1/3% হয় তাহলে ইকুয়াল হবে। ঠিক আছে, এখানে বলেছে ফর হোয়াট পার্সেন্টেজ অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউড, মানে টাইম অ্যালাউড এর কত পার্সেন্টেজ। ঠিক আছে, টাইম অ্যালাউড এর কত পার্সেন্টেজ টাইম টেকেন হতে হবে, ভালো করে বোঝ, এখানে কোশ্চেনটার মানে বুঝতে হবে। এই যে টি এ আছে, টি এর কত পার্সেন্টেজ টি এ হতে হবে, টি এর কত পার্সেন্টেজ টি এ হলে দুজনের বোনাস ইকুয়াল হবে। তুই দেখ না, তুই দেখ, আমি ধরেছি টাইম অ্যালাউড ছিল 100 আর টাইম টেকেন 50, তার মানে কি টি এর কত পার্সেন্টেজ 50% না, তাহলে বুঝতে পারলি যদি টি এর 50% টিটি হয় তাহলে দুজনের বোনাস ইকুয়াল হবে। আমি প্রমাণ করে দেখালাম। তার মানে পরীক্ষায় এরকম কোশ্চেন দেয়, ধর তোকে পরীক্ষা একটা কোশ্চেন দিয়ে, সাপোজ এরকম কোশ্চেন দিয়েছে, বলছে কখন দুজনের বোনাস সমান হয়, কি বললাম বুঝতে পারলি, এত দরকার নেই, বলতে পারে কখন দুজনের বোনাস, দুজন মানে কি একজন হেলসে একজন ওয়ান, কখন দুজনের বোনাস সমান হবে, কখন দুজনের বোনাস সমান হবে, ভালো করে শোন, কখন দুজনের বোনাস সমান হতে পারে, দেখেছিস তো। যদি অ্যানসারটা আমি এসে কিউ দিতে পারি, বলতে পারে কখন দুজনের বোনাস সমান হবে, কি লিখবি এসে কিউ দিতে দেয়, তুই লিখবি যদি টাইম অ্যালাউড এর হাফ টাইম টেকেন হয়, মানে বুঝতে পারলি তো, টাইম অ্যালাউড এর হাফ যদি টাইম টেকেন হয় তাহলে বোনাস সমান হবে, আর অন্য কোনো কেসে সমান হবে না, বুঝতে পারলি, এইটাই হচ্ছে অ্যানসার। তো এখানে অ্যানসার কত হবে 50%, বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছে, তার মানে কিছু নেই, জাস্ট কনসেপ্ট, শুধুমাত্র কনসেপ্ট। ঠিক আছে, এটা বুঝে দিই নাকি কনসেপ্ট। দেখ এটা সত্যি কথা বলতে এই এমসিকিউ তো মুখস্থ করার কিছু নেই, পুরোপুরি কনসেপ্ট। পরেরটা 52 নম্বর, এর জন্য এই 52 নম্বরটা করার আগে তোকে একটু জানতে হবে একটা ফর্মুলা ছিল, আইডিয়াল টাইমের একটা ফর্মুলা পরীক্ষায় দিতে পারে, এসিকিউতে একবার দিয়েছিল পরীক্ষায়। আইডিয়াল টাইমের একটা ফর্মুলা কি জানিস তো, টাইম কিপিং, এটা মুখস্থ করবি। টাইম কিপিং থেকে যদি টাইম বুকিং বাদ দিই তাহলে আইডিয়াল টাইম হয়। দেখ পরীক্ষায় একবার শর্ট কোশ্চেন দিয়েছিল, জানিস তো, বলেছিল বলো, শুনতে পাচ্ছিস, বলেছিল বলো আইডিয়াল টাইমের ফর্মুলা কি, বুঝতে পারলি তো, আইডিয়াল টাইমের ফর্মুলা কি, কিপিং থেকে বুকিং বাদ দেব, কিপিং কত বল, কিপিং কত, এখানে কিপিং কত আছে 48, বুকিং কত আছে 44, বুকিং আছে 44, তাহলে 48 থেকে 44 বাদ দিলে কত হবে 4 ঘন্টা হলো আইডিয়াল টাইম। কোম্পানির আইডিয়াল টাইম কত 4 ঘন্টা, ঠিক আছে তো। আরে এই দেখ তুই আইডিয়াল টাইম ব্যাপারটা কমন ব্যাপার, তুই যখন ফ্যাক্টরি গেট দিয়ে ঢুকছিস কাজে, এন্ট্রি করে ঢুকে গেলি ভিতরে, তুই ভিতরে ধর 48 ঘন্টা ছিল, কিন্তু আলটিমেটলি তোর থেকে কোম্পানি কাজ নিয়েছে ধর 44 ঘন্টা, তাহলে বাকি টাইমটা কি করেছিস, ওইটাই হচ্ছে আইডিয়াল টাইম, কিছুই নেই। দেখ যদি বাংলাও পড়িস কি বলে এখানে, সময় লিখন অনুযায়ী সময় হচ্ছে 48 ঘন্টা, সময় লিখন, টাইম কিপিং মানে সময়টা লিখবে সেই অনুযায়ী 48 ঘন্টা, আর সময় আরক্ষণ মানে কি টাইম বুকিং, বুঝতে পারলি তো। তাহলে তো 4 ঘন্টা আইডিয়াল টাইম হয়ে গেল। বলেছে রেট কত করে দিচ্ছে, 60 টাকা করে মার্কেটে চলছে রেট 60 টাকা, 1 ঘন্টা 60 টাকা হলে তাহলে 4 ঘন্টায় কত টাকা দেবে তোকে 240 টাকা, এই ট্রান্সফার হয়ে গেল 240 টাকা। এরকম কোশ্চেন পরীক্ষা পাবি তুই, ওর পর কোশ্চেন পাবি না কিছু, এটা বুঝতে পারছিস তো, এটা টুকে নিস নাকি, এটা ঠিক করেছিস, আচ্ছা যাই হোক 52 হয়ে গেল, তাহলে মুছে দিই এটা নাকি 53 নম্বরটা। 53 নম্বরটা কি বলেছে, টাইম অ্যালাউড, দেখ কত বেশি করতে হবে, টাইম অ্যালাউড করে 40 ঘন্টা, দেখ এখানে দেখ লিখছি টাইম অ্যালাউড করে 40 ঘন্টা 40। আর কি বলে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, আমি লাস্ট ক্লাসে যখন অঙ্ক করাছিলাম তখন বলছিলাম পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, আমি কি বলেছিলাম ওয়ার্কারদের যে এফিসিয়েন্সি বের করার জন্য দুদিক থেকে করা যায়, কোন দিক থেকে মনে আছে, একটা বলেছিলাম টাইমের দিক থেকে আর একটা বলেছিলাম প্রোডাকশনের দিক থেকে, তাই তো, টাইমের দিক থেকে প্রোডাকশনের দিক থেকে। তো বললেন এটা কিসের দিকে, টাইমের দিক থেকে না প্রোডাকশনের দিক থেকে, এটা কোন দিক থেকে দিয়েছে, এটা টাইমের দিক থেকে। তো টাইমের দিক থেকে বের করার ফর্মুলাটা কি, টাইমের দিক থেকে বের করার ফর্মুলা হচ্ছে টাইম অ্যালাউড বাই টাইম টেকেন ইনটু 100, এটা টাইমের দিক থেকে, ঠিক আছে। তো টাইম অ্যালাউড কত বলেছে 40, টাইম টেকেন তুই জানিস না ইনটু 100, আর এফিসিয়েন্সি তোকে পরীক্ষায় 125 বলে দিই, এখানে 125 বলে দিই, পেয়েছিস 125, তাহলে হয়ে গেল। তার পরের লাইনে হবে 40 বাই টিটি, পরের লাইনে 125 বাই 100 মানে 1.25, তাহলে কত হবে টিটি কত হবে
40 কে 1.25 দিয়ে ডিভাইড করে দে, মনে হচ্ছে 32 হচ্ছে, করে দেখ 32 হবে आंसर। এই নরমাল ক্যালকুলেশন করবি, আমি আমার মতন করে তুই তোর মতন ক্যালকুলেশন করবি, আমার তো দেখার দরকার নেই। 32 বেরিয়ে গেল, তাই না? বুঝছিস তো? 32 বেরিয়ে গেল, তাহলে आंसर কত হবে? 32। কি রে, এটা বুঝতে পেরেছিস তো? আমার ক্যালকুলেশন দেখার দরকার কি? তুই শুধু এই ফর্মুলা দেখে তুই তোর নিজের মতো ভ্যালু বের করে নে, ঠিক এখান থেকে তুই জানিস তো অ্যালজেব্রা শিখেছিস, ছোটবেলা থেকে অ্যালজেব্রা শিখছিস, ঠিক আছে? 54 বলছে which one of the following is not deductible from annual value of a laid out house। তোরা পড়েছিস হাউস প্রপার্টি? হাউস প্রপার্টি করেছিস? হাউস প্রপার্টিতে মনে পড়ে হাউস প্রপার্টিতে কি করেছিল? বলছে which one of the following is not deductible, কোনটা ডিডাকশন পাবি না তুই হাউস প্রপার্টিতে? লেট আউট হাউস প্রপার্টি শিখেছিলাম তো, লেট আউট হাউস প্রপার্টি সেল অফ ওয়াইড বলছে ওখানে ওরা অনেকগুলো অপশন দিয়ে, কি কি অপশন আছে স্যার? অপশনগুলো অ্যাকচুয়ালি অপশন না বলেও आंसर বের করে দেওয়া যেতে পারে এখানে। এখানে দেখ অপশন বলে 7 নম্বর, দেখ 7 নম্বর মিউনিসিপাল ট্যাক্স। বল আমাকে বল, হাউস প্রপার্টি করতে তো লেট আউট হাউস প্রপার্টিতে মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন পেতি না? মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন পাওয়া যেত, মনে করার চেষ্টা কর। গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স লেস করতাম, ডিডাকশন পেতাম 1 নম্বর। 2 নম্বর বলেছে কি, বি নম্বরে কি লিখেছিল পরে পড়ব, স্ট্যান্ডার্ড ডিডাকশন স্যার পেতাম তো, একদম লাস্টে কি করতাম না ডিডাকশন 24 এ। তারপর ইন্টারেস্ট অন মানি বরোড ফর রিপেয়ারিং অফ দা হাউস, মানে ইন্টারেস্ট অন লোন, ওরও তো ডিডাকশন পেতাম, কি রে ওরও ডিডাকশন পেতাম। কিন্তু তুই যখন হাউস প্রপার্টি পুরো প্রপার ফরম্যাট দেখবি বা যখন অঙ্ক করতে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোথাও আসতো, তাহলে বলছে কোনটা ডিডাকশন পাবে না, কি आंसर হবে? ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ঠিক আছে? আমি বারবার বলছি পরীক্ষায় কিন্তু ও ইয়ে বলছে, অনেকেই বলছে যে 2015 থেকে 2019 করে গেলে কমন আসবে, ওইভাবে কিন্তু কমন না আসতে পারে। এখানে এই কোশ্চেনটা, এটাই হলো কোশ্চেনটা করে দিতে হবে। এখানে তার ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম না দিয়ে অন্য কোনো অপশন দিয়ে দিল, তাই না? এরকম ঘুরি কোশ্চেন, যার প্রপার কনসেপ্ট ক্লিয়ার আছে, যে প্রপারলি অঙ্কগুলো ভালো করে করেছে, সেই কিছু করতে পারবে এমসিকিউ। ঠিক আছে? নেক্সট এটা সোজা দিকে একদম, এটা একদম ইজি, যে বলার কিছু নেই। মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে 50,000 টাকা, ফেয়ার রেট বলে 60,000 টাকা। 50 আর 60 এর মধ্যে বড় কোনটা? 60। আর তার মধ্যে স্ট্যান্ডার্ড রেট কি করতে ছোট করতে হবে, 60 আর 55 ছোট কোনটা? 55। তাই রিজার্ভেশন রেট কত? 55,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। দেখ 5টা করলাম, আরো 8টা করব, এই পেজে আরো 8টা আছে। আচ্ছা দেখ আর কটা বোঝাবো? 1 2 3 4 5 6 7 8, 8টা বোঝাবো। আমি লাস্টের দিক দিয়ে করছি, লাস্টের দিক থেকে বোঝাচ্ছি। একই হলো ব্যাপারটা, আগে দিয়ে করি আর নিচ দিয়ে করি। কোশ্চেনটা পড়ছে এটা হাউস প্রপার্টি দিয়ে দিই, ভালো করে বুঝে নিবি, এটা কমন জিনিস, একদম ইজি জিনিস। ইংলিশটা ভালো করে দুবার পড়লে आंसर বেরিয়ে আসবে, অপশন দেখতে হয় না এর জন্য। পড়ছি আমি, মন দিয়ে শুনবি। টোটাল মিউনিসিপাল ট্যাক্স, মন দিয়ে শুনবি কিন্তু জায়গাটা, এটা খুব মন দিয়ে শুনতে হবে। এটা মানে দুবার লাইনটা পড়লেই आंसर বেরিয়ে আসবে যদি হাউস প্রপার্টি ভালো করে থাকিস। টোটাল মিউনিসিপাল ট্যাক্স অফ আ সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস। হাউস প্রপার্টি করার সময় পড়েছিলাম তো, করার সময় পড়েছিলাম লেট আউট আর সেলফ। আমি যদি একটা কোশ্চেন করি বলতো, কোন বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স দেখাতে, মনে করার চেষ্টা কর, মনে কর কোন বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স দেখাতে? লেট আউট বাড়ি না সেলফ অকুপাইড বাড়ি? লেট আউট বাড়ি। সেলফ অকুপাইড বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স জীবনে হতো না, হতো কোনদিন? আরে কোনদিন হতো? তাহলে বাস অ্যানসার হয়ে গেল, অ্যানসার হয়ে গেল। লেট আউট বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স হতো, সেলফ অকুপাইড বাড়ি 99 হতো নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। তার মানে কি বলছে? টোটাল মিউনিসিপাল ট্যাক্স অফ সেলফ অকুপাইড। আরে কোশ্চেনটাই ভুল দিয়েছে, কোশ্চেনটাই বলছে, ভালো করে শোন। টোটাল মিউনিসিপাল ট্যাক্স অফ সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস ইজ 20,000 টাকা। বলছে সেলফ অকুপাইড মিউনিসিপাল ট্যাক্স 20,000 টাকা। আরে কোশ্চেনটাই ভুল, কোশ্চেনটাই ভুলতে হবে না। If the owner of the house paid 10% municipal tax during the previous year, the amount of reduction in municipal tax, বলছে মিউনিসিপাল ট্যাক্স কত টাকা রিডাকশন পাবো? কোশ্চেনটাই তোর, এর জন্য প্রপার অঙ্ক জানতে হয়। ভাই দেখো লেট আউট বাড়ির ক্ষেত্রে মিউনিসিপাল ট্যাক্স হয়, সেলফ অকুপাইড বাড়ি মিউনিসিপাল ট্যাক্স হয় না। তাহলে বলছে তুমি কত টাকা রিডাকশন পাবে? সেলফ অকুপাইড মিউনিসিপাল ট্যাক্স 0, কোনো রিডাকশন দেবে না, 1 টাকাও রিডাকশন দেবে না। কোশ্চেনটাই ভুল করেছে। অনেকে না বুঝে কি করবে? স্যার না বুঝে কি করতে পারে না? ও কিচ্ছু করবে না, ও বলবে কেন 20,000 টাকা রিডাকশন পাবে, না বুঝে বলে 20,000 টাকা রিডাকশন। মিউনিসিপাল ট্যাক্স লেট আউট বাড়িতেই পাওয়া যায়, সেলফ অকুপাইড বাড়িতে পাওয়া যায় না। তাই এখানে কি লিখবি? নো ডিডাকশন। এটা হচ্ছে রুল, এটা হচ্ছে রুল। প্রভিশন আমাকে জানতে হবে, প্রভিশন আমাকে জানতে হবে। কি লিখেছে? নো ডিডাকশন উইল বি অ্যালাউড ফর মিউনিসিপাল ট্যাক্স। এখানে লিখে দিচ্ছি অ্যানসারটা। কি লিখলাম বল? নো ডিডাকশন will be allowed, will be allowed, কথা বলিস না, for deduction
তার মানে তোরা, আমি তোদের বারবার বলছি, এমসিকিউ যখনই করতে হাউস বোর্ডে অনেক এমসিকিউ আছে, হাউস বোর্ডে যখন অঙ্কগুলো করবি না, প্রতিটা পয়েন্ট মাথার মধ্যে রাখ, তুই এমসিকিউ এমনি পারবি। আমার কথাটা মন দিয়ে শোন, এই জন্য বলছি প্রপার কনসেপ্ট, প্রতিটা পয়েন্ট, যেমন হাউস বোর্ডে লেট আউট বা সেল যেখান দিয়ে প্রতিটা পয়েন্ট মাথায় রাখ, তো ওখান দিয়ে অনেক এমসিকিউ পাবি, অনেক অঙ্কের এমসিকিউ পাবি। তো যাই হোক, এটা বলতে পারছিস তো কারণটা কি? তুই ভাব না, তুই যখন সেল করবি বাড়ি করবি, কোথা থেকে আরম্ভ করতে? ওই স্যার প্রথমে নেট অ্যানুয়াল ভ্যালু, তুই প্রথম কি মনে কর, আমি প্রথম মনে করাচ্ছি, লেট আউট বাড়ি করতে কি হতো? প্রথমে স্যার ওই রিজনেবল এক্সপেক্টেড বের করতো, স্টেপ 1 স্টেপ 2 তে অ্যানুয়াল রেট, দুটোর মধ্যে বড়, ঠিক আছে, করে গ্যাপ হতো, গ্রস অ্যানুয়াল ভ্যালু, তার থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়ে নেট অ্যানুয়াল ভ্যালু হতো। এই তো হতো, মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার পর নেট হতো, আর সেলফ আরম্ভ হয় কত থেকে? স্যার নেট থেকে। তো কমন ব্যাপার তৈরি হতো মিউনিসিপাল ট্যাক্স নিয়ে, মাথায় রাখবি ভাড়া বাড়িরই মিউনিসিপাল ট্যাক্স হয়, সেলফ করবে মিউনিসিপাল ট্যাক্স হয় না। মানে এখানে কোশ্চেনটা ভুল ছিল, তোকে ঘাবড়ানোর কোশ্চেন করে দিয়েছিল, অনেকে না বুঝে, কারণ এই পয়েন্টটা যদি না পড়ে, এই পয়েন্টটা যদি না পড়ে, তাহলে সে তো অন্য অ্যান্সার দেবে। বুঝতে পারছিস তো কি বলছি? কোশ্চেনটা মাথায় রাখতে হবে, কোশ্চেন তো তোকে ঘোরাবে। ধর না পরীক্ষায় ধর এই কোশ্চেনটা এবার দিয়ে দিয়েছে, ধর সেলফ বেড়ে যাবে, এটাও দিয়ে দিয়েছে, হতেই পারে, তখন হবে কোশ্চেন পড়ে মানে বলতে হবে। বা তোকে বলতে পারে যে মানে সেল অকুপাইড বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স বহুত কত টাকা রিঅ্যাকশন পাস, তোকে এই কোশ্চেন দিতে পারে, তখন কি আসলে স্যার কোনো রিঅ্যাকশন পাওয়া যায় না, তোকে জানতে যে কোনো রিঅ্যাকশন, এটাই ধর এসকিউ তো দিতে পারে। তো সুতরাং কোশ্চেনটা সম্পর্কে যাই কোশ্চেন করুক, তুই অ্যানসার দেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার হতে হবে। তাই সেটা আমরা মুছে দিলাম, এটা হয়ে গেল আমার। তারপর কি বলছে দেখ, বলছে ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেটকে বাংলায় বলে মূলধনী সম্পত্তি। মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝায়? দেখ মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি করে, একটা পরে সেল, ঠিক আছে, একটা পরে একটা সেল পরে, আর অপশনগুলো কি আছে দেখেন, একটা সেল করবে, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জও কিন্তু ট্রান্সফারের মধ্যে পড়ে, ট্রান্সফারের মধ্যে পড়ে, তাই তো। তোকে যদি কখনো পরীক্ষায় কোশ্চেন দেয় যে এমসিকিউ দিতে পারে বা এসিকিউ দিতে পারে, বলতে পারে যে ক্যাপিটাল মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝো? সেল একটা পয়েন্ট মানে বিক্রি, এক্সচেঞ্জ মানে কি বলছে এটা? ট্রান্সফার ইকোনমি, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে জানিস তো বিনিময়, আর একটা কি জানিস তো পরিত্যাগ বা ত্যাগ, ত্যাগ আর একটা হয় ত্যাগ, ঠিক আছে, ত্যাগটা লেখ, রিলিনকুইশমেন্ট, তাই তো। তাহলে অপশন কি দিয়েছিল জানিস? বলেছিল মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝো? অপশন প্রথম পয়েন্টে যে সেল, হ্যাঁ অবশ্যই পড়ে, এক্সচেঞ্জ পড়ে, এটাও পড়ে, তিনটেই হবে। তুই যদি বই যদি পড়িস, বই যদি থিওরিতে লেখা আছে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝো, তিনটেই লেখা আছে, প্রথম লাইনে লেখা আছে, তাহলে হয়ে গেল, এটাও হয়ে গেল। তারপর যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট, কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়? জানিস? এদিক শোন, এদিক শোন, আমার যে বাড়িটা, এই বাড়িটা রেসিডেন্সিয়াল হাউস, এটা ক্যাপিটাল অ্যাসেট। তারপর কি বলেছে? জুয়েলারি, আরে অর্নামেন্টস, এই যে অলংকার পড়ে আছে হাতে, ঠিক আছে, সোনাতে আংটি পড়ে আছে, এটাও আমার ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে তো। তারপর কি বলেছে? শেয়ার ইন এ কোম্পানি, কোন কোম্পানির শেয়ার থাকে আমার কাছে, এটাও ক্যাপিটাল অ্যাসেট। মানে তিনটেই ক্যাপিটাল অ্যাসেট, কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়? স্টক ইন ট্রেড, বলেছিলাম স্টক ইন ট্রেড আমার ক্যাপিটাল অ্যাসেট নয়। তার মানে বুঝতে পারছিস কি বলতে পেরেছে? তুই শুধু এই অ্যানসার তুই যদি মুখস্থ, স্যার আমি এটা মুখস্থ করে দিলে পরীক্ষায় ক্যাপিটাল অ্যাসেট নয়, তো অপশন কি দিল জানিস তো? তোকে তিনটে পয়েন্ট দিয়ে দিল, স্টক ইন ট্রেড দিল না, তারপর দিল অল অফ দিস। বুঝতে পারছিস তো? তুই সমস্যায় পড়বি, এগুলো মুখস্থ করলে সমস্যায় পড়বি, বুঝলে কোনোদিন সমস্যায় পড়বি। যদি অল অফ দিস দেয় তাহলে অ্যানসারটা কি হবে? অল অফ, এখানে যেমন কি কি বলেছিল অপশনটা, বলছে কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়, হ্যাঁ তাই তো। মানে তাহলে অল তো অফ দিস না, অল অফ দিস, এখানে অল অফ, এখানে অল অফ দিস, এখানে কি বলেছে? বুঝতে পেরেছি। কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয় এর মধ্যে? স্যার এখানে হচ্ছে হাউসটা ক্যাপিটাল অ্যাসেট, জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেট, শেয়ার ক্যাপিটাল, কিন্তু ক্যাপিটাল অ্যাসেট নয় কোনটা? শেয়ার, এই সরি স্টক, স্টকটা ক্যাপিটাল অ্যাসেট নয়। তো বুঝতে পারছি ব্যাপারগুলো। তারপর কি বলেছে? তো এই তিনটে মুছে দিতে 60 61 62 হয়ে গেল। এমসিকিউ করার আগে তুই হয় ভাবতে পারবি এমসিকিউ তো পড়ে এসেছি না, এমসিকিউটা যতই কমন পড়ুক দুবার ভালো করে পড়তে হবে, দুবার ভালো করে পড়তে হবে, মানে বুঝতে হবে, তারপর লিখতে হবে, ঠিক আছে, না হলে সমস্যায় পড়বে। এই যেটা আগের দিন বলছিলাম 59 এটা বলছে রেট অফ ওয়েজেস পার আওয়ার, মানে রেট পার আওয়ার তোকে বলে দিয়েছি, রেট পার আওয়ার বলে দিয়েছে কত? ₹80। তারপর কি বলেছে? টাইম অ্যালাউড টু প্রোডিউস, একটা ইউনিট তৈরি করতে তোর লাগবে 15 মিনিট, তাই তো। দেখ না তুই হিসাব কর, 15 মিনিটে যদি একটা ইউনিট তৈরি করিস তাহলে 1 ঘন্টায় কতগুলো করবি? আমি 4খানা বললাম, বুঝিস? 15 মিনিটে একটা করছিস, 1 মিনিটে 1/15, 60 মিনিটে কত? 60/15 মানে 4খানা চলে যাচ্ছে,
তাহলে কি লিখবো ইউনিট পার আওয়ার বলতে পারি 4 600 টাকা ঠিক আছে তো আস্তে ইউনিট পার আওয়ার 4 এবার আমাকে যদি পিস রেট বের করতে বলে শিখিয়েছি পিস রেট কি করে বের করতে হবে পিস রেট বের করার ফর্মুলা কি ছিল স্যার রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার তাহলে 80 বাই 4 20 ঠিক আছে 20 হয়ে গেল একদম ঠিক আছে পরীক্ষা শুধু এইটুকু সব কোশ্চেন দিতে পারছি অনেকবার দিয়েছে 20 কিন্তু আমাকে এটা বলেনি আমাকে বলছে পরে আর্গুমেন্ট করতে বলে ইফ আ ওয়ার্কার প্রডিউস 40 ইউনিট ওয়ার্কার 40 ইউনিট তৈরি করছে আরে একটা করতে কত টাকা দেয় 20 টাকা তো 40 টাকা কত হবে স্যার 40 ইনটু 20 800 টাকা এগুলো স্যার বুঝতে পারলি ব্যাপারটা স্যার কত হবে এখানে 800 টাকা এরকম কমন অঙ্ক কোনো ব্যাপার নেই অঙ্ক আমাদের তার আগে কি বলেছে বলছে এটা বলবো 58 নম্বরটা বলবো এটা হয়ে গেছে স্যার হয়ে গেছে 59 হলো 58 করব ঠিক আছে তো 58 টা কি বলেছে দেখ বলছে রেট অফ ওয়েজেস পার আওয়ার 50 মানে রেট পার আওয়ার বলেছে 50 টাকা আর বলেছে 50 টাকা বোনাস বলেছে কত হেলথে প্রিমিয়ামে বলেছে 150 টাকা বোনাস বলেছে কত 150 টাকা দেখ বল হেলথে বোনাস বের করার নিয়ম কি শর্টে লিখলাম বোনাস বি 50 বাই 100 ইনটু টিএস ইনটু আর টি শিখেছিলাম তাই তো বোনাস কত 150 টাকা বলেছে 50 বাই 100 মানে 1 বাই 2 টিএস ইনটু আর কত 50 টাকা ঠিক আছে তাহলে 2 আর 50 কাটলে 25 বলতে পারি 25 টিএস ইকুয়াল টু 150 তাহলে টিএস কত 6 না অ্যানসার কত হবে 6 কিছু খুব কঠিন ছিল এটা তো অঙ্ক দিয়ে নিয়ে করেছিস তাই বলে তারপরে কি বলেছে আন্ডার 58টা হয়ে গেল 57টা হলো আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ক্যাপিটাল অ্যাসেট ক্যান বি শর্ট টার্ম আর লং টার্ম অন দ্য বেস অফ দেখ কোন মূলধনী সম্পত্তি শর্ট টার্ম হবে না লং টার্ম হবে কিসের উপর ডিপেন্ড করে একটা জিনিসের উপর ডিপেন্ড করে তুমি কতদিন হোল্ড করছো তার উপর হোল্ডিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে মোস্ট ইম্পর্টেন্ট হোল্ডিং পিরিয়ড দেখ এখানে অপশনটা কি বলেছে এখানে অপশন দেখি কি এরকম কোন অপশন দিয়েছে কিনা period of holding of the asset by the assessee immediately before the transfer হ্যাঁ এই যে এখানে বলেছে দেখ বলছে কোন ক্যাপিটাল শর্ট টার্ম হবে না লং টার্ম কিসের উপর ডিপেন্ড করে পিরিয়ড অফ হোল্ডিং অফ দ্য অ্যাসেট বাই দ্য অ্যাসেসি ইমিডিয়েটলি বিফোর দ্য ট্রান্সফার তাহলে পিরিয়ড অফ मैं লিখছি পিরিয়ড অফ হোল্ডিং period of holding of the asset by the assessee of the asset by the assessee ঠিক আছে of the asset by the assessee তারপর immediately before the transfer এগুলো হ্যাঁ immediately before the transfer immediately before the transfer কত সোজা একটা কোশ্চেন এগুলো লাস্ট 56 বলছে অলোক ঘোষ পারচেজ করেছে একটা ল্যান্ড জানিস অলোক ঘোষ একটা ল্যান্ড কিনেছে কবে কিনেছে ল্যান্ড এই ল্যান্ডটা কিনেছে 16/4/12 এই তারিখে ল্যান্ড কিনেছে the land will be treated as short term capital asset এই ল্যান্ড মানে জমি কিনেছে এই জমিটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে if মানে যদি it is sold in which of the following date কোন ডেটে বেচলে নিচে চারখানা ডেট বলেছে এর মধ্যে কোন ডেটে বেচলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে আমি তোদের বলেছি শোন ল্যান্ডের নিয়মটা কি ল্যান্ড মানে জমির নিয়ম এদিক তাকাই দিক শোন এই পরীক্ষা শর্ট কোশ্চেন এমনি পেরিয়ে যাবি দেখ ভালো করে শোন একটা এইটা প্রত্যেকই তোকে বলছি দেখ 12 মাস 24 মাস আর 36 মাস ঠিক আছে তো কিছু ক্যাপিটাল অ্যাসেট আছে যে 12 মাস যদি তুই ধরে রাখিস তাহলে শর্ট টার্ম আর 12 মাস ক্রস করে গেলে লং টার্ম ঠিক আছে কিছু ক্যাপিটাল অ্যাসেট আছে যদি 24 মাস ধরে রাখিস শর্ট টার্ম 24 মাস ক্রস করলে লং টার্ম কিছু ক্যাপিটাল অ্যাসেট আছে যদি 36 মাস ধরে রাখিস শর্ট টার্ম 36 মাস ক্রস করলে লং টার্ম শেয়ার কোন কোম্পানির শেয়ার লিস্টেড কোম্পানির শেয়ারের রুল হচ্ছে 12 মাস ঠিক আছে লিস্টেড কোম্পানির শেয়ার দেখ
24 মাসের ক্ষেত্রে কি হয় হাউস, ঠিক আছে 24 মাসের ক্ষেত্রে কি বললাম হাউস, 36 মাসের ক্ষেত্রে কি হয় ল্যান্ড। বুঝতে পারছিস কি বললাম? তাহলে ল্যান্ড যদি তুমি 36 মাস যদি ধরে রাখতে পারো তাহলে শর্ট টার্ম, আর 36 মাস ক্রস করলে লং টার্ম। মাথায় রাখতে হবে, ভুললে চলবে না দেখবে তোকে, তাই না? তাহলে দেখ তুই বল আজকে 16/4/12 কিনেছিস, তাহলে ঠিক 36 মাস মানে 3 বছর। তার মানে তুই যদি 17/4/15 তুই যদি 17/4/15 যদি এটা বেচিস, ভালো করে শোন ডেটটা শোন, এর থেকে 3 বছর পর আমি 17 তারিখ করলাম, বুঝিস কেন? আমি কি বলছি 36 মাসের বেশি হলে লং টার্ম। আমি যদি 17 জায়গায় 16 লিখতাম তাহলে পুরো 36 মাসই হচ্ছে, তাহলেও শর্ট টার্ম। কিন্তু যদি 17 হয় তাহলে লং টার্ম। মানে তুই যদি এই ডেটের পরে বেচিস তাহলে লং টার্ম। এবার ওখানে অনেকগুলো ডেট বলেছে, কি কি ডেট বলেছে আমি লিখিয়েছি, কি ডেট বলেছে, কি কি ডেট বলেছে লিখিয়েছি, বুঝতে সুবিধা হবে। কি কি ডেট বলেছে দেখি, দেখেছি হ্যাঁ, একটা দিয়েছে 1/4/15, ঠিক আছে, একটা ডেট বলেছে তোর 1/1/16, এটা মনে হয় ঠিক আছে 1/16, আরেকটা ডেট বলেছে 1/7/15, না সরি ঠিক আছে, আর একটা দিয়েছে 31/1/16, এই ডেট দিয়েছে। তো বল 1/16 এই ডেট, ভালো করে শোন, ভালো করে কোশ্চেনটা শোন, এই ডেটের পরে হলে লং টার্ম, এই ডেট বা এই ডেটের পর। তো 17/4/15 পরে কোনটা আছে স্যার? এটা আছে, তখন এটা তো হবে না স্যার। না 1/16 তারপর এরপরে 1/7/15, এটাও অ্যানসার হবে না। আরে এটা 17/4 এপ্রিল, আর এটা তো জুলাই। হ্যাঁ তো বেশি তো। আমাকে কোশ্চেন পড়িসনি তো, বললাম তুই তো কোশ্চেন পড়িসনি, তোকে কোশ্চেনটা বলেছে শর্ট টার্ম হতে বলেছে, শর্ট টার্ম। এই তারিখের পরে বেসলে তো লং টার্ম হবে, আমাকে শর্ট টার্ম বলতে বলেছে। এই তারিখ মানে কি এই তারিখের পরে বেচছি, লং টার্ম। এটা এই তারিখের পরে লং টার্ম, এটাও এই তারিখের পরে লং টার্ম, শর্ট টার্ম হবে একমাত্র এই ডেটে বেসলেই শর্ট টার্ম হবে। তাহলে বুঝতে পারলি তো? তাহলে মোটামুটি কটা এমসিকিউ বললাম, 63 খানা এমসিকিউ 2015 থেকে 2019, ঠিক আছে, মধ্যে যা যা এমসিকিউ এসেছিল তোদের সিলেবাস ওয়াইজ, ঠিক আছে, তার মধ্যে 63 খানা কোশ্চেন খুঁজে বার করলাম। এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে গেলে 24টার মধ্যে ম্যাক্সিমাম কমন আসবে, ম্যাক্সিমাম কমন আসবে, ঠিক আছে। কিন্তু তো বারবার করার কথা বলছি, এটা কমন আসবে। এছাড়াও তোকে বেশ কিছু যে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, বাকি সব পাওয়া যায়, ঠিক আছে। কনসেপ্ট বলতে কেমন, তুই তো মোটামুটি তো অঙ্ক করেছিস, প্রত্যেকটা চ্যাপ্টারে যে অঙ্ক করিস সেই অঙ্কগুলো একটু প্রপারলি বুঝে বুঝে অঙ্ক যদি করা থাকে, আর প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু থিওরি আছে, সেই থিওরি যদি পড়া থাকে তো মোটামুটি বাকি এমসিকিউ পড়া যায়, কিছু নেই এমসিকিউ।